সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শুরুতে যারা আপনারা লাইভে যোগদান করছেন, প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। যারা আপনারা লাইভে যোগদান করছেন, প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে আপনারা শুরুতে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি, আশা রাখি আপনারাও সবাই খুবই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সময় ক্ষেপণ করছি। যারা আপনারা লাইভে যোগদান করছেন, প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আবারও বলছি, যারা লাইভে যোগদান করছেন আমি একটু সময় ক্ষেপণ করছি, আশা রাখি এর মধ্যে সবাই যোগদান করবেন। প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আন্তর্জাতিক বিষয়বলীর লেকচার প্রথম ক্লাসে, আন্তর্জাতিক বিষয়বলীর প্রথম লেকচারে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও বলে নিই ক্লাসের শুরুতে, আপনারা জানেন আমাদের এই কোর্সে আমরা বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, নৈতিকতা, সুশাসন এবং ভূগোল পরিবেশ, এই চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই কোর্সে প্রিলিমিনারি 70 মার্কস আমাদের কমপ্লিট হবে। এবং আপনারা জানেন যে আমরা শুরুতে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি দিয়ে শুরু করেছি। সপ্তাহের প্রথম 3 দিন শনি, রবি, সোম, টানা 3 দিন আমাদের বাংলাদেশ বিষয়বলির ক্লাস হবে। আর মঙ্গল, বুধ, বৃহস্পতি বাদবাকি 3 দিন আন্তর্জাতিক বিষয়বলির ক্লাস হবে। এবং আপনারা জানেন আজকে মঙ্গলবার, আজকে আমাদের আন্তর্জাতিক বিষয়বলি শুরু হচ্ছে। আন্তর্জাতিক বিষয়বলির আজকে লেকচার 1 এবং লেকচার 1-এর উপরে প্রথম ক্লাস আজকে মঙ্গলবার, কালকে বুধবার, পরশুদিন বৃহস্পতিবার, 3 দিন আমরা আন্তর্জাতিক পড়ব। শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি, আবার শনি, রবি, সোম পরের সপ্তাহতে আবার প্রথম 3 দিন আমরা বাংলাদেশ বিষয়বলি নিয়ে আলোচনা করব। তো আবারও বলছি আপনাদেরকে, যারা লাইভে যোগদান করেছেন, আন্তর্জাতিকের প্রথম লেকচার শুরু করবার আগে আবারও বলছি, যারা লাইভে যোগদান করেছেন লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে আমাকে জানান। সব ঠিকঠাক আছে কিনা আমি ক্লাসটি শুরু করে দিতে চাই। যারা লাইভে যোগদান করেছেন লাইভটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান প্লিজ। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন জান্নাতুল ফেরদৌস এক্সাম কবে হবে। আমি তো বলেছি বাংলাদেশ বিষয়বলির যখন 2টো লেকচার কমপ্লিট হয়ে যাবে তখন সে 2টোর উপরে এক্সাম হবে। আবার আন্তর্জাতিক বিষয়বলির যখন 2টো লেকচার কমপ্লিট হয়ে যাবে, ক্লাস নয় কিন্তু, কারণ এক একটা লেকচারের উপরে আবার অনেক সময় 2-3টা করে ক্লাস হয়। আসলে ফুললি যখন লেকচারটা সম্পূর্ণভাবে যখন লেকচারটা শেষ হয়ে যাবে তখন এক্সাম হবে। ঠিক আছে, বাংলাদেশ বিষয়বলির 2টো লেকচার কমপ্লিট হয়ে গেলে এক্সাম হবে, আবার আন্তর্জাতিকের 2টো লেকচার কমপ্লিট হয়ে গেলে এক্সাম হবে, অর্থাৎ প্রতি 2টো লেকচার পর এক্সাম হবে। তো আসুন তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিতে চাই। আপনারা সবাই জানেন আন্তর্জাতিক বিষয়বলির, দেখুন আমি আন্তর্জাতিক বিষয়বলিতে সবার ভয় থাকে, এমন রুট থেকে পড়াবো, এমন আমরা গোড়া থেকে উঠে যাব আস্তে আস্তে, এবং আন্তর্জাতিক বিষয়গুলির উপরে প্রায় 45টার মতো ক্লাস হবে বা তার বেশি হলেও হবে, কোনো আপত্তি নেই। কিন্তু এই 45টা ক্লাসে আন্তর্জাতিক অঙ্গনকে আমরা এতটা মজবুত করে ফেলবো যেন কোনো পরীক্ষাতে কোনো প্রশ্ন আসলে আমরা খুব সহজে যেন উত্তর প্রদান করতে পারি। তাহলে লেকচার 1-এ আমাদের আলোচ্য বিষয় পৃথিবী পরিচিতি। আমরা এখন আলোচনা করব পৃথিবী পরিচিতি নিয়ে। মাথায় রাখবেন আপনারা একটি কথা, পৃথিবী পরিচিতি। দেখুন আমি বোর্ডে একটি ম্যাপ লাগিয়ে রেখেছি এবং আমি বিশ্বাস করি ক্লাসে যারা করছেন, লাইভে যারা আছেন, আপনারাও আপনাদের সাথে একটা ম্যাপ নিয়ে বসেছেন পৃথিবীর। এই যে পৃথিবী আমরা দেখতে পাচ্ছি,
আমরা জানি সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। তো সৌরজগতে যে 8টি গ্রহ রয়েছে সেই 8টি গ্রহের মধ্যে মানুষ বসবাসের একমাত্র উপযোগী গ্রহ কিন্তু আমরা জানি পৃথিবী। তাহলে সৌরজগতে আমাদের যে 8টি গ্রহ রয়েছে সেই 8টি গ্রহের মধ্যে একমাত্র মানুষ বসবাসের উপযোগী গ্রহ তাহলে কোনটি? আমরা দেখেছি একমাত্র মানুষ বসবাসের উপযোগী গ্রহ কিন্তু পৃথিবী, আর এটি হচ্ছে আমাদের সেই পৃথিবী। এবং একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীকে যদি আমরা 4টি ভাগে ভাগ করি, পৃথিবীকে যদি আমরা 4টি ভাগে ভাগ করে ফেলি তাহলে আমরা দেখব প্রায় 3 ভাগই রয়েছে পৃথিবীতে জল। ঠিক আছে, 100%-এর প্রায় 71%ই পৃথিবীতে রয়েছে জল। তার মানে স্থলভাগের পরিমাণ কিন্তু খুবই কম, মাত্র 4 ভাগের 1 ভাগ আমরা দেখতে পাই স্থল, প্রায় 3 ভাগই আমরা দেখতে পাই জলভাগ। আমাদের এই ম্যাপটাতে যে জায়গাগুলো নীল নীল অংশগুলো রয়েছে, যে জায়গাগুলো নীলাভ, এইগুলো কিন্তু এক একটা সাগর, মহাসাগর। আসলে এগুলো এক একটা মহাসাগর বা সাগর। তাহলে দেখেন এই ম্যাপে যে নীল অংশগুলো আমরা দেখতে পাই, এই নীল অংশগুলো কিন্তু মহাসাগর বা সাগর বা উপসাগর। আর এই যে কালারফুল যে জায়গাগুলো আমরা দেখছি এগুলো কিন্তু এক একটা দেশ, এগুলো এক একটা কি দেশ। তাহলে শুরুতে আমরা দেখেছি যে বিষয়টা যে আমাদের যে সৌরজগৎ, আমাদের সৌরজগতে 8টা গ্রহ রয়েছে, সেই 8টি গ্রহের মধ্যে মানুষ বসবাসের উপযোগী গ্রহ কোনটি? পৃথিবী। এবং আমরা একটা বিষয় ক্লিয়ার হয়েছি যে পৃথিবীর প্রায় 4 ভাগে 3 ভাগই রয়েছে জল, মাত্র 1 ভাগ রয়েছে কিন্তু স্থল। তো আসুন এখন আমরা সেই পৃথিবী নিয়ে আলোচনা করব। এবং আমি বারে বারে বলছি যে লেকচার 1-এ কিন্তু আমাদের কি রয়েছে? পৃথিবী পরিচিতি নিয়ে আলোচনা রয়েছে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে প্রবেশ করি। আমাদের যে পৃথিবী, এই পৃথিবীকে আমরা 7টি মহাদেশে কি করেছি? এই পৃথিবীকে আমরা 7টি মহাদেশে বিভক্ত করেছি। খুব সিম্পল কথা, আমরা সবাই জানি, ছোট থেকেই জানি যে এই পৃথিবীতে মহাদেশ কতটি রয়েছে? এই পৃথিবীতে মহাদেশ রয়েছে কিন্তু আমাদের 7টি। মৌখিকভাবে যদি বলি, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা। খুব সহজ, আমরা জানি মহাদেশ কয়টি রয়েছে? 7টি মহাদেশ রয়েছে। তো প্রথম কাজ হবে ম্যাপে আমাদের এই 7টি মহাদেশকে আইডেন্টিফাই করা, এই 7টি মহাদেশের অবস্থান আমাদের ক্লিয়ার হওয়া। আমি ম্যাপ এখন দাগাবো এবং ক্লাস শেষে আমি এই ম্যাপের আমার দাগানো ম্যাপটার একটি ছবি আমি গ্রুপে আপলোড করব, ফলে আপনাদেরও ওইটা দেখে দেখে দাগানোটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে খুব মনোযোগ দিয়ে আমার ম্যাপ দাগানো এবং আমার কথাগুলো আপনারা শুনুন। তাহলে পৃথিবীতে মহাদেশ কতটি আমরা দেখতে পেলাম? আমাদের পৃথিবীতে মহাদেশ রয়েছে বন্ধুরা 7টি। মাথায় থাকবে, পৃথিবীতে মহাদেশ কতটি রয়েছে? 7টি মহাদেশ রয়েছে। আসুন ফার্স্ট আমরা একটি মহাদেশ দাগানোর কি করি, চেষ্টা করি। এশিয়া মহাদেশ। আপনারা দেখুন বন্ধুরা, সেটি হচ্ছে, দেখো যেখানে জুম করা লাগবে জুম করবো। হ্যাঁ, আমরা এখন এশিয়া মহাদেশটা একটু দেখবার চেষ্টা করব। দেখুন ম্যাপে যদি আমরা 60 ডিগ্রি দ্রাঘিমা রেখাতে যাই, সবার ম্যাপে ঠিক দেখবেন এরকম জায়গাতে রয়েছে 60 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তো আমরা 60 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে যদি একটি রেখা অঙ্কন করি, যদি একটা রেখা নিয়ে আসি, আমি আবারও বলছি যে আমরা 60 ডিগ্রি দ্রাঘিমা থেকে যদি একটা রেখা অঙ্কন করে আসি, একটা কথা মাথায় রাখবেন যে ঠিক এখানে রয়েছে উরাল পর্বত। ঠিক আছে, আবারও বলছি 60 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে যদি আমরা একটা রেখা অঙ্কন করে আসি, আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটা কিন্তু উরাল পর্বতকে ছেদ করতেছে। কোন পর্বত এখানে রয়েছে? ম্যাপে দেখবেন এখানে উরাল পর্বত রয়েছে। তো আজ থেকে হাজার হাজার বছর আগে এই অঞ্চলের টেকটনিক প্লেটকে ধাক্কা দেয়। অর্থাৎ আমি যদি বলি ইউরোপ অঞ্চলের টেকটনিক প্লেট এশীয় অঞ্চলের টেকটনিক প্লেটকে ধাক্কা দেয়। ঠিক আছে, আর এই টেকটনিক প্লেটের ধাক্কার ফলে আসলে এই উরাল পর্বতের জন্ম হয়। ঠিক আছে, এই টেকটনিক প্লেটের ধাক্কার ফলে জন্ম নেয় কে? উরাল পর্বত।
এভাবে মনে রাখেন যে উরাল পর্বতের এটা কোন দিক, এটা পূর্ব দিক, আর এটা পশ্চিম দিক। তার মানে উরাল পর্বতের এ সাইডটা পূর্ব দিক, এটা আমরা জানি পশ্চিম দিক। তো মাথায় রাখবেন পূর্ব দিকে রয়েছে এশিয়া, পূর্ব দিকে কে রয়েছে, পূর্ব দিকে রয়েছে এশিয়া, এবং আমরা মাথায় রাখবো পশ্চিম দিকে রয়েছে ইউরোপ, পশ্চিম দিকে কে রয়েছে, ইউরোপ। তাহলে লক্ষ্য করে দেখুন এশিয়া থেকে ইউরোপকে উড়িয়ে দিল কোন পর্বত, উরাল পর্বত। এশিয়া থেকে ইউরোপকে উড়িয়ে দিল কোন পর্বত, উরাল পর্বত। আবারও বলছি এই 60 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর যদি আমরা একটা রেখা অঙ্কন করে আসি, আমরা দেখলাম এই রেখাটা উরাল পর্বতকে ছেদ করলো। আর আমি বলেছি যে এই উরাল পর্বতই মূলত এশিয়া ইউরোপের মাঝখানে রয়েছে। তাহলে উরাল পর্বতের পূর্ব দিকটা হয়ে গেল এশিয়া, পশ্চিম দিকটা কি হয়ে গেল, ইউরোপ। এবার আসুন আমার সাথে, আমরা এই রেখাটা যদি আমরা ঠিক কাস্পিয়ান সাগরের কোল ঘেঁষে আজারবাইজান নিয়ে আর্মেনিয়াকে কিন্তু নিব না, হ্যাঁ, আর্মেনিয়াকে ইউরোপে ফেলে দিব। আমরা আজারবাইজানকে নিয়ে তুরস্ক নিয়ে আমরা ভূমধ্য সাগরের কোল ঘেঁষে এইদিকে মিশরের এই যে সুয়েজ খাল লোহিত সাগরের ভিতর দিয়ে এডেন উপসাগর দিয়ে বেরিয়ে আমরা ইন্দোনেশিয়া বরাবর পূর্ব তিমুরকে নিয়ে ইরিয়ান জায়া দ্বীপের মধ্যখান দিয়ে রেখাটা আমরা এদিকে দিয়ে দিলাম। এই যে জায়গাটা পেলাম এটি হচ্ছে আমার এশিয়া মহাদেশ। আমি আবারও বলতে চেষ্টা করব যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করলো এখানে মূলত উরাল পর্বতমালা। আমাদের এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা, উরাল পর্বতমালা। তাহলে আমরা এই উরাল পর্বত 60 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে একটি রেখা অঙ্কন করলাম, করে আমরা আজারবাইজানকে নিয়ে, আজারবাইজানের সাথে দেখেন এখানে আর্মেনিয়া আছে, আমি আর্মেনিয়াকে কিন্তু নিলাম না, আজারবাইজানকে নিয়ে তুরস্ক নিয়ে আমরা এদিকে সিরিয়া দিয়ে মিশরের কোল ঘেঁষে লোহিত সাগর দিয়ে আমরা এডেন উপসাগর দিয়ে বেরিয়ে ভারত মহাসাগর দিয়ে ইন্দোনেশিয়ার ইরিয়ান জায়ার মধ্যখান দিয়ে আমরা চলে গেলাম পূর্ব দিকে। এই জায়গাটার নাম আমরা কি দিলাম, এশিয়া মহাদেশ। তাহলে আপনারা দেখতে পেয়েছেন 60 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর একটা রেখা অঙ্কন করলে উরাল পর্বত পড়ে। তাহলে উরাল পর্বতের পূর্ব দিক হয় এশিয়া, উরাল পর্বতের পশ্চিম দিক হয় কি, ইউরোপ। তাহলে এশিয়া থেকে ইউরোপকে কোন পর্বতমালা পৃথক করেছে, উরাল পর্বতমালা উড়িয়ে দিয়েছে। এশিয়া থেকে ইউরোপকে উড়িয়ে দিয়েছে কোন পর্বতমালা, উরাল পর্বতমালা। আমরা বলেছি সেই উরাল পর্বতমালা কাস্পিয়ানের কোল ঘেঁষে, কাস্পিয়ান হ্রদের কোল ঘেঁষে আমরা আজারবাইজানকে নিয়ে তুরস্ককে নিয়ে আমরা সিরিয়া ইসরায়েল এই দিক দিয়ে লোহিত সাগর দিয়ে, ঠিক আছে, আমরা ভারত মহাসাগর হয়ে ইন্দোনেশিয়ার ইরিয়ান জায়া দিয়ে যে রেখাটা পূর্ব দিকে দিয়ে দিলাম, এই জায়গাটার নাম আমি কি বললাম, এই জায়গাটার নাম আমি বলেছি এশিয়া মহাদেশ। এবং আমাদের যে এশিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্র রয়েছে কিন্তু 44টি। আমাদের এশিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্র কতটি রয়েছে আমরা মাথায় রেখেছি, আমাদের এশিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্র রয়েছে বন্ধুরা 44টি। তাহলে আপনারা যারা লাইভে আছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করুন তো যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা। যারা লাইভে আছেন একটু কমেন্ট করুন যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা, একটু কমেন্ট করুন আমাকে প্লিজ। যারা আপনারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানান এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা, উরাল। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা, আমরা একটা প্রশ্ন করেছি উরাল পর্বতমালা, ঠিক আছে, অনেকে সেটাকে ইউরালও বলে, ঠিক আছে মেনে নিলাম। হ্যাঁ, তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা, আমাকে সবাই কমেন্ট করছেন উরাল পর্বতমালা, ফাইন। তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা, আমরা দেখতে পাচ্ছি উরাল পর্বতমালা, ওকে ফাইন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে এখান থেকে আমরা যে তথ্যটা আবারও আপনাদেরকে, কারণ এইটা একটু ধরতে হবে আমাদেরকে, যে 60 ডিগ্রি সবার ম্যাপের উপরে দেখবেন 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে একটি রেখা অঙ্কন করলে
এখানে কিন্তু আমরা আজারবাইজানকে নিয়েছি, বাট আর্মেনিয়াকে নেইনি। বারে বারে বলছি, ম্যাপে দেখেন আজারবাইজানের পিছনে আর্মেনিয়া আছে, ওকে কিন্তু ইউরোপে ফেলে দিয়েছি। আমরা তুরস্ককে নিয়ে আমরা একদম সিরিয়া ভূমধ্যসাগরের কোল ঘেঁষে আমরা মিশরের ভিতর দিয়ে লোহিত সাগর দিয়ে আমরা ভারত মহাসাগর হয়ে ইন্দোনেশিয়ার ইরিয়ান জায়া দ্বীপ দিয়ে বেরিয়ে চলে গেলাম। এই জায়গাটাকে আমি কি বলেছি? আমার এই জায়গাটা কিন্তু বন্ধুরা এশিয়া মহাদেশ। তাহলে উরাল পর্বতের পূর্ব সাইড কি? উরাল পর্বতের পূর্ব সাইড হচ্ছে আমার এশিয়া, আর পশ্চিম সাইডটা কি? পশ্চিম সাইডটা ইউরোপ। ইউরোপ বের করা খুব সহজ, দেখুন। তাহলে আমরা এই জায়গাগুলো নিয়ে নিলাম। এই যে আমাদের নরওয়ে ঘুরে আমরা দেখেন এই যে ডেনমার্ক প্রণালীর মধ্য দিয়ে আমরা আটলান্টিক ঘুরে জিব্রাল্টার প্রণালীর ভিতর দিয়ে আমরা আফ্রিকার উপকূল ঘেঁষে যে জায়গাগুলো নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার মূলত ইউরোপ। এটি হচ্ছে আমার কি? ইউরোপ। এখানে একটু তথ্য আপনারা খাতায় লিখুন, পরে আমরা বুঝবো। আগে একটু লিখুন বা মুখস্থ করুন। প্রথম যেটা লিখবেন আমার, সেটি হলো আমার এশিয়া থেকে পৃথক করেছে ইউরোপকে। আমার এশিয়া থেকে পৃথক করেছে কাকে? ইউরোপকে। আপনারা আমাকে একটা কমেন্ট করে একটা তথ্য দিয়েছিলেন, উরাল পর্বতমালা। কি দিয়েছিলেন? উরাল পর্বতমালা। তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কে? উরাল পর্বতমালা। এটা যেমন আমরা জানলাম। তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করলো, এই যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা? উরাল পর্বতমালা। আর একটা প্রণালীর নাম একটু মনে রাখতে হবে, সেটি হলো বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী। এটা প্রণালীর ক্লাসে আমি আরও ক্লিয়ার করব। এটা তুরস্কতে রয়েছে বসফরাস প্রণালী। এত মাথায় চাপ নেবেন না, শুধু খাতায় একটা জায়গায় লিখে রাখেন যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে উরাল পর্বতমালা এবং বসফরাস প্রণালী। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কে? এই যে এখানে উরাল পর্বতমালা রয়েছে, আর ঠিক আমরা এখানে গেলে বসফরাস একটা প্রণালী দেখব। ঠিক আছে, তাহলে এশিয়া থেকে ইউরোপের দুটো পৃথকীকরণ দেখলাম, উরাল পর্বতমালা, বসফরাস প্রণালী। এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন আমরা এই জায়গাটাকে নিয়ে আমরা দেখেছি যে ডেনমার্ক প্রণালী দিয়ে একদম আমরা এই জায়গাটা যেটা নিলাম, এটা হচ্ছে আমাদের মূলত ইউরোপ মহাদেশ। ঠিক আছে, তাহলে এশিয়া দেখলাম, এবার দেখলাম আমরা ইউরোপ মহাদেশ। এবং মাথায় রাখতে হবে আমাদের ইউরোপ মহাদেশে স্বাধীন রাষ্ট্র রয়েছে কিন্তু 48টি। কতটি রয়েছে? ইউরোপ মহাদেশে আমাদের স্বাধীন রাষ্ট্র রয়েছে 48টি। আচ্ছা, ইউরোপের ঠিক নিচে এটা আফ্রিকা মহাদেশ, যেটাকে পূর্বের অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়, যেটাকে পূর্বের বৃহৎ আকৃতির একটি চিড়িয়াখানা বলা হয়। পূর্বের অন্ধকারচ্ছন্ন মহাদেশ বা বৃহৎ আকৃতির চিড়িয়াখানা কোনটি? আফ্রিকা মহাদেশ। এবার আমরা আসুন সেই আফ্রিকা মহাদেশ একটু দেখবার চেষ্টা করি। দেখুন এই যে আটলান্টিক থেকে কিছু আফ্রিকার দ্বীপ রাষ্ট্র নিয়ে এদিকে মাদাগাস্কার, মরিশাস, সিচেলিস হয়ে আমরা চলে এলাম। তাহলে দেখেন এটা আমাদের কি মহাদেশ? এটা কিন্তু আমাদের আফ্রিকা মহাদেশ। আসলে খুব সহজ, জানেন, এশিয়া বের করতে পারলে ইউরোপ আফ্রিকা বের করাটা খুব সহজ। কিন্তু এশিয়া থেকে ইউরোপকে আমি একটু আগে কিন্তু লিখাইছি আপনাদেরকে দিয়ে খাতাতে, যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কি কি। আপনারা একে বলেছেন উরাল পর্বতমালা, দুইয়ে কি বলেছেন? বসফরাস প্রণালী। একে বলেছেন উরাল পর্বতমালা, দুইয়ে কি বলেছেন? বসফরাস প্রণালী। এবার আমরা দেখব যে আমাদের এই এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কি কি। এটা একটু খাতাতে লিখবেন প্লিজ। আমাদের এশিয়া থেকে আমাদের আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন কোন ফ্যাক্টর, আসলে সেটা একটু আমরা লিখে নিই। ফার্স্ট, ভাই এশিয়া থেকে আফ্রিকাকে কেটে ফেলেছে, এভাবে মনে রাখেন। দেখেন এশিয়ার মানুষও কিন্তু খুব একটা ফর্সা না, মানে সাদা চামড়ার ওই রকম না, আবার আফ্রিকানরাও কিন্তু খুব একটা ফর্সা না, তার মানে ওরা আমাদের মধ্যে অনেকটাই মিল আছে। তাহলে এশিয়া থেকে আফ্রিকাকে কেটে ফেলেছে। তো আজকে যদি আমাকে আপনারা কেটে ফেলেন, রক্ত বাড়াবে না? রক্ত বাড়াবে, লোহিত মানেই তো রক্ত, তাই না? তো মাথায় রাখবেন এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। ঠিক দেখেন এই জায়গাতে লোহিত সাগর আছে। কি সাগর আছে? ওই জায়গাটা আমি একটু লাল রং করে দেই, তাহলে আরও ভালো লাগবে যে কেটে ফেলেছে তো রক্ত বাড়িয়ে গিয়েছে। এই দেখেন, তাহলে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর? যদি বলা হয়
আমি একটু লেখবার চেষ্টা করি যে এশিয়া থেকে আফ্রিকা, ঠিক আছে। তাহলে দেখেন প্রথম দেখলাম এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর? আপনারা বলবেন লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। তাহলে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে, এই যে দেখেন কেটে ফেলেছে কোন সাগর? লোহিত সাগর। আর একটা প্রণালীও আছে, হ্যাঁ, সে প্রণালীর নামটাও আপনারা একটু মাথায় রাখবেন, বাবেল মানদেব। মাথায় রাখবেন বাব এর সাথে লিখি এল, বাবেল মানদেব। বাবেল মানদেব। তাহলে আমরা দেখতে পেলাম এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে মূলত লোহিত সাগর এবং পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী, এটাও আপনারা একটু টুকে নিন প্লিজ, খাতাতে একটু লিখে নিন। আমরা প্রথম এশিয়া থেকে ইউরোপকে পৃথক দেখেছিলাম, কি করেছে? উড়াই দিয়েছে উরাল পর্বত। এশিয়া থেকে ইউরোপকে উড়িয়ে দিয়েছে উরাল পর্বত। আর একটা দেখেছিলাম বসফরাস প্রণালী। আর একটা কি দেখেছিলাম? বসফরাস প্রণালী। এবার এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে, দেখলাম কেটে ফেলেছে রে, কেটে ফেলেছে, রক্ত বাড়াইছে, লোহিত সাগর আর বাবেল মানদেব প্রণালী। লোহিত সাগর আর বাবেল মানদেব প্রণালী, কথা বুঝতে পেরেছেন? লোহিত সাগর বাবেল মানদেব প্রণালী। তাহলে আমরা এটাও কিন্তু লিখে ফেলেছি। আর মাথায় রাখতে হবে আমাদের যে আমাদের আফ্রিকা মহাদেশে স্বাধীন রাষ্ট্র আছে 54টি। পৃথিবীর সবচেয়ে বেশি স্বাধীন রাষ্ট্র আফ্রিকা মহাদেশেই কিন্তু রয়েছে। পৃথিবীতে সবচেয়ে বেশি স্বাধীন রাষ্ট্র আমাদের আফ্রিকা মহাদেশেই রয়েছে এবং আমরা জানি 54টি স্বাধীন রাষ্ট্র আফ্রিকা মহাদেশে রয়েছে। এখন প্রশ্ন হতে পারে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কে? এখন প্রশ্ন হতে পারে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কে? এটা আমরা একটু টুকে রাখবো যে আমাদের ইউরোপ থেকে পৃথক করেছে কাকে? আফ্রিকাকে। ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে, ঠিক এখানে দেখবেন একটি প্রণালী রয়েছে, জিব্রাল্টার প্রণালী। দেখবেন এখানে একটি প্রণালী রয়েছে, কি প্রণালী? আমরা বলতে পারি জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। তাহলে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করলো কে? এখানে আরেকটা তথ্য পেয়ে গেলাম যে এই ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে। এখানে প্রণালী তো আজকের ক্লাস নয়, এটা লেকচার 2-এ জলভাগ যখন পড়বো তখন প্রণালী। বাট আজকে কিছু কিছু জিনিস বোঝার সাথে আমরা একটু মুখস্থও রেখে দিব। আমরা দেখলাম আমাদের ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করলো কোন প্রণালী? আমরা দেখেছি জিব্রাল্টার প্রণালী। তাহলে আস্তে আস্তে লক্ষ্য করি আমরা প্রথম বলেছিলাম এই 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে একটি রেখা যদি অঙ্কন করি, এটা আজারবাইজান দিয়ে, তুরস্ক দিয়ে, ভূমধ্যসাগরের কোল ঘেঁষে, লোহিত সাগর দিয়ে, ভারত মহাসাগর দিয়ে, ইন্দোনেশিয়ার ইরিয়ান জায়া দিয়ে যে রেখাটা চলে গেল, এটা আমাদের এশিয়া মহাদেশ। যে মহাদেশে স্বাধীন রাষ্ট্র আমরা বলেছি 44টা রয়েছে। তাহলে উরাল পর্বতের পূর্ব দিকটা এশিয়া আর পশ্চিম দিকটা আমরা কি দেখলাম? পশ্চিম দিকটা আমরা দেখতে পেলাম এটা ইউরোপ। তাহলে এশিয়া থেকে ইউরোপকে উড়াই দিল কে? এই যে উরাল পর্বতমালা। এশিয়া থেকে ইউরোপকে উড়িয়ে দিল কে? উরাল পর্বতমালা। বাপ রে বাপ, উড়াই দিছে, বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার মানে কি? বস ব্যাপার, বলে না ওই একটা বস। তার মানে আমরা এখান থেকে আরেকটা দেখেছি বসফরাস প্রণালী। তাহলে 1-এ উরাল পর্বতমালা, 2-এ কি বলেছি? বসফরাস প্রণালী। উরাল পর্বতমালা, আর একটা কি দেখেছি? বসফরাস প্রণালী। এশিয়া এবং ইউরোপের পৃথকীকরণে। এবার এশিয়া থেকে আফ্রিকাকে দেখেছে, আহারে প্রায় তো দুজন একই রকম, আমরা কাইটে ফেলছে, আমাদের রক্ত বাড়াইছে। এশিয়া থেকে আফ্রিকাকে কেটে ফেলেছে কোন সাগর? লোহিত সাগর। তাহলে পৃথক করলো লোহিত সাগর। আর একটা প্রণালী দেখেছি বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী। বাবল গাম খান না? বাবল গামটা দেখেন না, গোলাপি গোলাপি রক্ত রক্ত রং। বাবল গামটা আমরা যে চুইংগাম খাই সেটাকে তো বাবল গাম বলে, বাবল গাম, চুইংগাম। তো বাবল গামের ভিতরে কিন্তু দেখেন রক্ত রক্ত গোলাপি গোলাপি। তাই বাবল গাম কি করে ফেললো? কেটে ফেলে দিল। তাই লোহিত সাগর আর বাবেল মানদেব প্রণালী এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। আর ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করলো কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। ইউরোপ থেকে আফ্রিকার মাঝে কি রয়েছে বন্ধুরা? জিব্রাল্টার প্রণালী রয়েছে। তাহলে দেখেন প্রতিটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশকে কোনো না কোনো একটা
পার্ট কি করে ফেলতেছে, কোনো না কোনো একটা বিষয় সেটাকে আলাদাকরণ করে ফেলছে। যারা আপনারা লাইভে আছেন একটু আমাকে কি কমেন্ট করবেন যে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর? প্রশ্ন করেছি, এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর? স্পেসিফিক সাগরের নামটা একটু আমাকে বলুন তো। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর? প্রণালী কি, এটা লেকচার 2-এ পড়াবো, টেনশন নেবেন না। হ্যাঁ, আমি প্রশ্ন করেছি আপনাদেরকে যে আমাদের এশিয়া থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন সাগর? যারা লাইভে আছেন সবাই কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। লোহিত সাগর কেটে ফেলেছে এশিয়া থেকে আফ্রিকাকে। হ্যাঁ, কোন সাগর কেটে ফেলেছে? আমরা দেখলাম এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করে ফেলেছে কিন্তু লোহিত সাগর। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর একটা প্রশ্ন আমি আপনাদের কাছে একটু করতে চাই, সেটি হচ্ছে যে আমার ইউরোপ থেকে আফ্রিকা মহাদেশকে কোন প্রণালী পৃথক করেছে? ইউরোপ থেকে আফ্রিকাকে, এই ইউরোপ মহাদেশ থেকে এই আফ্রিকা মহাদেশকে কোন প্রণালীটা বিভক্ত করেছে? প্লিজ একটু প্রণালীর নামটা আমাকে লিখে জানান। ইউরোপ থেকে আফ্রিকাকে কোন প্রণালী পৃথক করেছে, সেই প্রণালীর নামটা একটু আপনারা আমাকে লিখে জানান। তাহলে আরেকটা প্রশ্ন করেছে যে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী, সেই প্রণালীর নামটা একটু আমাকে দয়া করে বলুন। প্রশ্ন করেছি আপনাদের কাছে, ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? ইয়েস, কমেন্ট আসতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি জিব্রাল্টার প্রণালী। তাহলে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে মূলত কোন প্রণালী? হ্যাঁ, কমেন্ট করুন, জিব্রাল্টার প্রণালী। তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষাতে যে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? হ্যাঁ, জিব্রাল্টার প্রণালী। অসংখ্য ধন্যবাদ। ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? আমরা দেখতে পাচ্ছি জিব্রাল্টার প্রণালী। ইউরোপ থেকে কি করেছে? আফ্রিকাকে পৃথক করেছে। অসংখ্য ধন্যবাদ জানাই। ফাইন, তাহলে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কি? জিব্রাল্টার প্রণালী। ফাইন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এখানে আরেকটা প্রশ্ন আমি করব, কমেন্ট আপনারা করতে থাকুন। আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে আমাদের এশিয়া থেকে ইউরোপকে কোন পর্বতমালা পৃথক করেছিল? আরেকবার কমেন্ট করুন, এশিয়া থেকে ইউরোপকে কোন পর্বতমালাটা পৃথক করেছিল? একটু কমেন্ট করুন তো যে এশিয়া থেকে ইউরোপ মহাদেশকে কোন পর্বতমালা পৃথক করেছে, একটু কমেন্ট করুন। আরেকটি প্রশ্ন ছুড়ে দিয়েছি যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা? হ্যাঁ, উরাল পর্বতমালা। তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা? কমেন্ট আসতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে উরাল পর্বতমালা। আর শীতের কুয়াশা আপনি বসফরাস লিখেছেন। যদি বলে এশিয়া থেকে ইউরোপকে কোন প্রণালী পৃথক করেছে, তখন আপনি বসফরাস প্রণালীর কথা বলতে পারেন। কিন্তু যেহেতু আমি পর্বতমালা বলেছি, তাহলে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে উরাল পর্বতমালা। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন পর্বতমালা? তাহলে আপনি বলবেন উরাল পর্বতমালা। যদি বলতো এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী, তখন আপনি বসফরাস প্রণালীর কথা বলতে পারতেন। হ্যাঁ, তাহলে স্পেসিফিকভাবে ঠিক আছে, বাদ দিন। আবার লাইভে চলে আসি আমরা। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা মহাদেশ। ঠিক আছে, এটা আমাদের উত্তর আমেরিকা মহাদেশ। এই গ্রিনল্যান্ড দ্বীপকে নিয়ে, এই গ্রিনল্যান্ড দ্বীপকে নিয়ে কানাডা, এই যে আলাস্কা দিয়ে আমরা মেক্সিকো কোল ঘেঁষে পানামা সিটি, পানামা নিয়ে এই যে সব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলো রয়েছে, এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলো নিয়ে আমরা চলে গেলাম কোথায়? উত্তর আমেরিকা মহাদেশে। কোথায় চলে গেলাম? উত্তর আমেরিকা মহাদেশে। আর আমি তো বলেছি ক্লাস শেষে আমি এটার একটা ছবি খুব জুম করে একটা ছবি আপলোড দিয়ে দিব, তাহলে আপনারা ওটা দেখেও নিজেদের ম্যাপগুলো দাগিয়ে নিতে পারবেন। তাহলে আমরা বেসিক্যালি চলে গেলাম বন্ধুরা এবার কোথায়? উত্তর আমেরিকাতে। গ্রিনল্যান্ড দ্বীপকে নিয়ে, কানাডা নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো নিয়ে, পানামা নিয়ে, এই যে দেখেন এগুলো কিন্তু ক্যারিবিয়ান সব দ্বীপপুঞ্জ। এই যে আমরা দেখতে পাচ্ছি, পরে আমরা পড়বো এগুলো বিস্তারিত আস্তে আস্তে। এগুলো সব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, যেগুলোকে সামগ্রিকভাবে ওয়েস্ট ইন্ডিজ বলে। এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলোকে
আমরা জানি সামগ্রিকভাবে কি বলে থাকে, ওয়েস্ট ইন্ডিজ বলে থাকে। তাহলে এটা আমাদের উত্তর আমেরিকা। যে উত্তর আমেরিকা মহাদেশে আমাদের স্বাধীন দেশ আছে বন্ধুরা, মাথায় রাখতে হবে 23টি। যে উত্তর আমেরিকা মহাদেশে আমাদের স্বাধীন দেশ কতটি রয়েছে? 23টি স্বাধীন দেশ উত্তর আমেরিকা মহাদেশে রয়েছে। এবং এখান থেকে একটি তথ্য আপনারা লিখে রাখতে পারেন, একটু লিখে রাখেন, সেটি হলো যে উত্তর আমেরিকা থেকে আমরা দেখতে পাই উত্তর আমেরিকা থেকে আমাদের ইউরোপ মহাদেশকে পৃথক করেছে, আমাদের ইউরোপ মহাদেশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর আমেরিকা থেকে ইউরোপকে পৃথক করেছে। দেখেন এখানে একটা প্রণালী আছে, ডেনমার্ক প্রণালী। কি প্রণালী আছে? আমরা একটু যদি অন্য কালি দিয়ে লিখি, ডেনমার্ক প্রণালী, ডেনমার্ক প্রণালী। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে আমাদের উত্তর আমেরিকা থেকে আমাদের ইউরোপকে পৃথক করেছে। এই যে দেখেন এখানে কোন প্রণালী আছে? ডেনমার্ক। আজকে প্রণালী কি সেটা কিন্তু বোঝাচ্ছি না, বাট মুখস্থ করতে বললাম। লেকচার 2 জলভাগে আমরা প্রণালী পড়ব। আমরা দেখতে পেলাম উত্তর আমেরিকা থেকে ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? ডেনমার্ক প্রণালী। উত্তর আমেরিকা থেকে ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? ডেনমার্ক প্রণালী। উত্তর আমেরিকাতে স্বাধীন দেশ আছে কতটি? 23টি। এখানে একটি তথ্য একটু লিখে রাখতে পারেন যে উত্তর আমেরিকা আবিষ্কার করেছিলেন পেন ব্যাম্বো। পেন মানে কলম, কলম, ব্যাম্বো মানে বাঁশ, কলাম্বাস, কলাম্বাস। তাহলে দেখেন আমরা তথ্য জানলাম যে 1492 খ্রিস্টাব্দে, 1492 খ্রিস্টাব্দে উত্তর আমেরিকা আবিষ্কার করেছিলেন কে? কলাম্বাস, একজন ইটালীয় নাবিক। কলাম্বাস ছিলেন একজন ইটালীয় নাবিক, তিনি কিন্তু এই উত্তর আমেরিকা কি করেছিলেন? আবিষ্কার করেছিলেন। উত্তর আমেরিকার নিচেই দেখেন ত্রিকোণাকার একটি মহাদেশ রয়েছে, যেটা আমরা জানি দক্ষিণ আমেরিকা মহাদেশ। যেটা কি রয়েছে? দক্ষিণ আমেরিকা মহাদেশ, যেটাকে ফুটবলের উর্বর ভূমি বলা হয়। এটা সবাই কিন্তু বেশ দারুণ কি খেলে থাকে? দারুণ ফুটবল খেলে থাকে। এই দক্ষিণ আমেরিকাতে আমরা মাথায় রাখবো আমাদের স্বাধীন রাষ্ট্র রয়েছে 12টি। কতটি রয়েছে? এই দক্ষিণ আমেরিকাতে স্বাধীন রাষ্ট্র রয়েছে কতটি? 12টি। তাহলে আমরা উত্তর আমেরিকা থেকে ইউরোপকে পৃথক করেছে বলেছি ডেনমার্ক প্রণালী। কি প্রণালী? ম্যাপে দেখুন ডেনমার্ক প্রণালী আছে। এখন তো বলতে পারেন যে সবার থেকেই তো সবাইকে পৃথক করা হচ্ছে, তো উত্তর আমেরিকা থেকে যে নিচে যে দক্ষিণ আমেরিকা লিখেছেন, নিচে যে দক্ষিণ আমেরিকাটা লিখলেন, এই দক্ষিণ আমেরিকাকে কে পৃথক করলো এটা একটু জানান। হ্যাঁ আসেন, এটাই এবার আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এই যে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ যেটি বন্ধুরা, এই উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। ঠিক এখানে একটা খাল আছে, পানামা খাল। ঠিক একটা খাল আছে, কি খাল? পানামা খাল। আমি পড়াবো জল চ্যাপ্টায় খাল। তাহলে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা, আমরা যে নতুন একটি মহাদেশ দেখতে পেলাম এখানে দক্ষিণ আমেরিকা। এই যে দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কে? আমাদের এই দক্ষিণ আমেরিকাকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে পানামা খাল। কি খাল? এই যে দেখুন পানামা খাল। তাহলে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করে ফেলেছে কোন খাল? পানামা খাল। তাহলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারতেছেন, আমরা প্রথমে এশিয়া মহাদেশ দেখেছি, আমরা দেখেছি ইউরোপ, তার নিচে দেখেছি আফ্রিকা, এদিকে এসে দেখলাম নতুন দুনিয়া উত্তর আমেরিকা, তার ঠিক নিচেই রয়েছে দক্ষিণ আমেরিকা। আর এই উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন খাল? আমরা দেখতে পেলাম যে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল। উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন খাল? আমরা দেখতে পেয়েছি পানামা খাল। ঠিক আছে, মধ্য আমেরিকান একটি রাষ্ট্র পানামা, সেই পানামা খাল দুই আমেরিকাকে, দুই মহাদেশকে পৃথক করে ফেলেছে। চলুন এবার আমরা একটু চলে যাই কোথায়? এবার আমরা একটু চলে যাই ওশেনিয়া মহাদেশে। একটি কথা আগে একটু বলে নেই বন্ধুরা, এটা কিন্তু প্রশান্ত মহাসাগর। আমরা জলভাগে গিয়ে এটা বিস্তারিত আলোচনা করব। এটা প্রশান্ত মহাসাগর। জানেন এটা নামে প্রশান্ত, কামে অশান্ত। কেন? কারণ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর কিন্তু এটা, আবার পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগরও কিন্তু এটা। নামে প্রশান্ত কিন্তু কামে অশান্ত। আমি বললাম প্রশান্ত, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর প্রশান্ত, সবচেয়ে গভীরতম মহাসাগরও প্রশান্ত। বন্ধুরা এটার নাম প্রশান্ত যদি হয়, এই পাশে এটার নামও কিন্তু প্রশান্ত।
এখন বলবেন কিভাবে, এরা কি যমজ ভাই নাকি? ভাই তা তো না, ম্যাপ আমি লাগিয়ে রেখেছি এরকম সোজা, বাস্তবে পৃথিবী তো এমন না, পৃথিবী তো অনেকটা গোলাকার। তার মানে বন্ধুরা জানেন যে ম্যাপের এই মাথা আর এই যে এই মাথা একই কথা। তাহলে ম্যাপের এই মাথা আর এই মাথা, এই পাশ আর এই পাশ একই কথা। কেন একই কথা? কারণ এটা তো ঘুরবে, এটা তো ঘুরবে, এটা তো গোলাকার। তাহলে গোলাকার যদি হয় তাহলে এদিকটা আর এদিকটা একই কথা, ঘুরে আসলে। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে যে এটা যদি প্রশান্ত মহাসাগর হয়, এটিও আমাদের প্রশান্ত মহাসাগর। আর কি বলা হয় জানেন, যে প্রশান্তর সকল দ্বীপকে একত্রে বলে ওশেনিয়া। মাথায় কথাটা বসিয়ে নেন যে প্রশান্ত মহাসাগরের, দেখেন এগুলো কিন্তু এক একটা দ্বীপ রাষ্ট্র। দেখেছেন আমি যে টিক মারতেছি, এগুলো ট্রুভ্যালু, কিরিবাতি, নাউরু, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, ভানুয়াতু, ফিজি, টোঙ্গা, সামুয়া, কেউ আবার সমস্যা করে ফেলেন না, হ্যাঁ। তারপরে এই যে অস্ট্রেলিয়া, এই যে ক্রিকেট খেলে দুইটা, নিউজিল্যান্ড। তার মানে এগুলো কিন্তু আমার ওশেনিয়া মহাদেশের দেশ। এগুলো আমাদের কোথাকার দেশ? এগুলো আমাদের ওশেনিয়া মহাদেশের দেশ। তাহলে মাথায় থাকবে যে প্রশান্তর সকল দ্বীপকে একত্রে কি বলা হয়? প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে বলা হয় ওশেনিয়া। আবারও বলছি, প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে কি বলা হয়? ওশেনিয়া বলা হয়। বন্ধুরা, এই ওশেনিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্র আছে 14টি। কতটি রাষ্ট্র আছে? এই ওশেনিয়া মহাদেশে স্বাধীন রাষ্ট্র আছে 14টি। তাহলে বুঝতে পেরেছেন, মুখস্থ কি হয়েছে? যে প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে কি বলে? ওশেনিয়া বলে। প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে কি বলা হয়? ওশেনিয়া বলা হয়। ওশেনিয়াতে স্বাধীন দেশ কতটি? 14টি। আর ওশেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম দেশ কিন্তু অস্ট্রেলিয়া। ওশেনিয়ার সবচেয়ে বৃহত্তম গুরুত্বপূর্ণ দেশ কোনটা দেখতে পাচ্ছি আমরা? অস্ট্রেলিয়া। এখানে একটা তথ্য একটু লিখে রাখেন খাতাতে, লিখে রাখেন যে এই অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিলেন ক্যাপ্টেন জেমস কুক। একটু লিখুন, ক্যাপ্টেন জেমস কুক। তাহলে আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে আমাদের যে ওশেনিয়া, সেই ওশেনিয়াটা কে আবিষ্কার করেছিলেন? সেই ওশেনিয়াটা আবিষ্কার করেছিলেন ক্যাপ্টেন জেমস কুক। আমাদের মাথায় রাখতে হবে যে ওশেনিয়াটা কে আবিষ্কার করেছিলেন? ক্যাপ্টেন জেমস কুক। ফাইন, তাহলে একটু লিখে ফেলেন যে ওশেনিয়া কে আবিষ্কার করেছেন? ওশেনিয়া আবিষ্কার করেছেন ক্যাপ্টেন জেমস কুক। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে কি বলে? প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে বলা হয় ওশেনিয়া। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে কি বলা হয়? প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে বলা হয় ওশেনিয়া। তাহলে যদি বলা হয় ওশেনিয়া কে আবিষ্কার করেছেন, আমরা বলতেই পারি যে ওশেনিয়া আবিষ্কার করেছেন ক্যাপ্টেন জেমস কুক। আর আমাদের উত্তর আমেরিকা আবিষ্কার করেছিলেন কিন্তু পেনব্যাম্বো মানে কলম্বাস। আর ওশেনিয়া আবিষ্কার করেছেন কি বলেছি আমি? ক্যাপ্টেন জেমস কুক। আর একটি মহাদেশ বাকি থাকে, এই যে শেষে, মানব বসতিহীন একটি মহাদেশ অ্যান্টার্কটিকা। মানব বসতিহীন একটি মহাদেশ, এটা কোনটি? অ্যান্টার্কটিকা। তাহলে আমরা 7টি মহাদেশের অবস্থান নির্ণয় করতে পেরেছি। এবং একটি বিষয় আমরা মাথায় রেখে দিতে পারি বন্ধুরা, সেটি হলো যে আমাদের এই যে 7টি মহাদেশ রয়েছে, সেই 7টি মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ কিন্তু এশিয়া মহাদেশ। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশ। আর পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ তার ঠিক নিচেই রয়েছে ওশেনিয়া। তাহলে বড় মহাদেশ কোনটা? এশিয়া। ছোট কোনটা? আমরা বলবো ওশেনিয়া। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ কোনটি, আমরা বলবো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। আর পৃথিবীর সবচেয়ে ছোট ওশেনিয়া মহাদেশ। জানেন, ওশেনিয়া মহাদেশকে আদর করে বলা হয় দ্বীপ মহাদেশ। সত্যি তো, সকল দ্বীপের সমন্বয়ে এই মহাদেশটা। সো দ্বীপ মহাদেশ কোনটা? দ্বীপ মহাদেশ বললে বলবেন ওশেনিয়া। ওকে। আর যদি বলা হয় বৃহত্তম মহাদেশ কোনটা? এশিয়া মহাদেশ। পূর্বের অন্ধকারাচ্ছন্ন, একটা প্রশ্ন করি, কমেন্ট করুন তো। পূর্বের বৃহৎ আকৃতির চিড়িয়াখানা, পূর্বের বৃহৎ আকৃতির চিড়িয়াখানা
বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটা বলা হতো? এই কয়েকটা মহাদেশের মধ্যে কোনটাকে পূর্বের বৃহদাকৃতির চিড়িয়াখানা বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? একটু কমেন্ট করুন তো আমাকে প্লিজ। আমি একটি প্রশ্ন করেছি যে পূর্বের বৃহদাকৃতির চিড়িয়াখানা বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হতো? এই তো কমেন্ট আসতে শুরু করেছে যে পূর্বের বৃহদাকৃতির চিড়িয়াখানা বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো আফ্রিকা মহাদেশকে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পেয়েছি পূর্বে বৃহদাকৃতির চিড়িয়াখানা বা আমরা দেখতে পেয়েছি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি? আফ্রিকা মহাদেশ। ফাইন। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে এখান থেকে করতে চাই যে এই যে 7টা মহাদেশ আপনারা দেখলেন এর মধ্যে একমাত্র মানব বসতিহীন মহাদেশ হচ্ছে অ্যান্টার্কটিকা। তাহলে বাদ বাকি 6টা মহাদেশে স্বাধীন দেশ বা কি রয়েছে, মানুষ বসতি রয়েছে। একটা প্রশ্ন আবার করব, সবচেয়ে বেশি স্বাধীন দেশ কোন মহাদেশে আছে? সবচেয়ে বেশি স্বাধীন দেশ সংখ্যায় কতটি? কোন মহাদেশ বলা লাগবে না, হ্যাঁ আমরা জানি যে কোন মহাদেশে আছে, কিন্তু কমেন্ট করেন যে সবচেয়ে বেশি স্বাধীন দেশ সংখ্যায় কতটি। আমি বলেছি কোন মহাদেশে সবচেয়ে বেশি স্বাধীন দেশ আছে, আমরা বললাম আফ্রিকা মহাদেশেই সবচেয়ে বেশি স্বাধীন দেশ আছে, কিন্তু সংখ্যাটা উল্লেখ করুন। আফ্রিকাতে কয়টা স্বাধীন দেশ আছে? একটু সংখ্যাটা উল্লেখ করুন। আফ্রিকাতে কয়টি স্বাধীন দেশ আছে? এই তো কমেন্ট আসতে শুরু করেছে যে আফ্রিকাতে স্বাধীন দেশ আছে, তাহলে কতটি? 54টি। ফাইন। আফ্রিকাতে স্বাধীন দেশ কতটি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশ রয়েছে 54টি। ফাইন, বেরিয়ে আসি আমরা এখান থেকে। তাহলে বন্ধুরা আমরা 7টা মহাদেশের অবস্থান কি করে ফেললাম? অবস্থান নির্ণয় করে ফেললাম। প্লিজ আপনারা যারা লাইভে আছেন আবার একটু কমেন্ট করুন যে এইটা কি বুঝতে পারতেছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটু বুঝতে পেরেছেন কিনা, কোনো সংশয় আছে কিনা মনে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে আপনারা জানান। যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে প্লিজ আপনারা এটা বুঝতে পারতেছেন কিনা, সব ঠিকঠাক আছে কিনা, প্লিজ আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। এবং আমরা আজকে সবেমাত্র 3 দিন ক্লাস, আমাদের নতুন ব্যাচ। আজকে আমরা সেঞ্চুরি, মানে আমাদের গ্রুপ মেম্বার 100 জন হয়েছে আজকে। হ্যাঁ, এটা আমরা আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে বিশ্বাস করে বা আমার প্রতি আস্থা রেখে আপনারা আমার কোর্সে জয়েন করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। দোয়া করবেন যেন এই 100টা আমাদের আরও বাড়তে থাকে, ঠিক আছে? আমরা যেন ডাবল সেঞ্চুরি করতে পারি। তা আমি যা বুঝালাম এই 7টা মহাদেশের অবস্থান, এটা কি বুঝতে পেরেছেন কিনা, সহজ হয়েছে কিনা, একটু আমাকে কমেন্ট করুন। যারা আপনারা লাইভে আছেন প্লিজ লাইভটি দেখতে পাচ্ছেন কিনা, সব ঠিক আছে কিনা, ক্লাসটি বুঝতে পারতেছেন কিনা, আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। ফাইন। তাহলে আমরা এত সময় আসলে পৃথিবীর 7টি মহাদেশের আমরা কি করার চেষ্টা করছিলাম? অবস্থান নির্ণয় করবার আমরা চেষ্টা করতেছিলাম। আমি আরেকটাবার আপনাদেরকে বলে দিতে চাই যে এখানে উরাল পর্বত রয়েছে। উরাল পর্বতের পূর্ব দিকটা আমাদের এশিয়া, পশ্চিম দিকটা কিন্তু আমাদের ইউরোপ। তাহলে এশিয়া থেকে ইউরোপকে দুটো জিনিস পৃথক করেছে, একটা উরাল পর্বত আর একটা আমরা বলেছি তুরস্কের এখানে বসফরাস প্রণালী। তাহলে বসফরাস প্রণালী আর উরাল মানে বস লোক একবারে উড়াই দিছে, এভাবে আমরা বলি না, ওই সর্বনাশ, ওর সাথে কথা বলে পারা গেল না, একবারে উড়াই দিল আমাদেরকে কথা দিয়ে, বস লোক। তাহলে উড়াই দেয় কে? বস লোক। তাই উরাল পর্বত আর বসফরাস প্রণালী এটা আমাদের এশিয়া থেকে ইউরোপকে কি করেছে? পৃথক করেছে। তারপরে দেখেছি এশিয়া থেকে আফ্রিকাকে, আহারে আফ্রিকানরাও কালা আমরাও কালা, এভাবে মনে রাখি, তাই না? আমরা তো ফর্সা না, ব্রিটিশদের মতো তো হোয়াইট চামড়া আমরা না, তাই মনে করেন আফ্রিকানরাও কালা আমরাও কালা। আর এই দুই কালা করে যখন কাইটে ফেললো, মাঝখান দিয়ে লোহিত রক্ত বাড়ায় গেল, তার মানে এশিয়া থেকে আফ্রিকাকে কেটে ফেলেছে বা পৃথক করেছে লোহিত সাগর। শুধু লোহিত সাগর না, একটা প্রণালীও বলেছিলাম কিন্তু, বাবেল মানদেব। কারণ ভাই বাবল গাম তো রক্তের মতোই দেখতে, তাই না? তাই বাবল গাম যেহেতু রক্তের মতো দেখতে, তাহলে বাবেল মানদেব মানে একটা প্রণালী আর লোহিত সাগর। আমরা এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করা দেখেছি। আর ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে আমরা দেখেছি জিব্রাল্টার প্রণালী। ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এই যে এটা ইউরোপ, তার থেকে আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী, এটাও আমরা দেখতে পেয়েছি।
আমরা উত্তর আমেরিকা, যেটা কলাম্বাস পেন ব্যাম্বো আবিষ্কার করেছিলেন, সেই উত্তর আমেরিকা থেকে ইউরোপকে পৃথক করেছে ডেনমার্ক প্রণালী। এখানে এই যে দেখেন, আমি এখানে লিখিয়ে রেখেছি ডেনমার্ক প্রণালী উত্তর আমেরিকা থেকে ইউরোপকে কি করেছে, পৃথক করেছে। বন্ধুরা, পৃথকে আমি আর বেশি চাপ দিব না, কারণ প্রণালী চ্যাপ্টারে পড়াতে গেলে তখন দেখবেন এশিয়া থেকে এই যে আমেরিকাকেও পৃথক করেছে একটা প্রণালী বা একটা জায়গা। এখন আর অত চাপ নিয়েন না, আগে মৌখিকভাবে আমরা একটু পৃথিবী পরিচিতি দেখি। আর উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কিন্তু এই যে পানামা খাল। উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন খাল? পানামা খাল। আর আমার আন্তর্জাতিক ক্লাসগুলো কিন্তু এক সূত্রে গাঁথা। একটা ক্লাস দেখবেন আবার যে আরেকটা দেখবেন না, পরে আরেকটা দেখবেন, হবে না কিন্তু। প্রতিটা ক্লাসের সাথে প্রতিটা ক্লাসের কিন্তু আমার রিলেশন রয়েছে। সুতরাং প্রতিটা ক্লাস আপনারা কি করতে হবে? দেখতে হবে। যখন দেখবেন ধারাবাহিকভাবে তখনই মজা আসবে। কথা বুঝতে পেরেছেন? তাই ক্লাস কি করবেন না, ক্লাস মিস করবেন না। তাহলে লক্ষ্য করে দেখেন যে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী, কোন স্থান পৃথক করেছে? এই যে পানামা খাল আমরা দেখতে পেয়েছি। আর এদিকে প্রশান্তর সকল দ্বীপকে আমরা একত্রে কি বলেছি? ওশেনিয়া বলেছি। দ্বীপরাষ্ট্র ওশেনিয়া। কথা বুঝতে পেরেছেন? অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিলেন ক্যাপ্টেন জেমস কুক। ক্যাপ্টেন জেমস কুক। আচ্ছা, তাছাড়া আমরা এখানে অ্যান্টার্কটিকা দেখেছি, যেখানে কিন্তু কোনো মানব বসতি নেই। তাহলে আমরা পরিসংখ্যানে এটা দেখলাম যে আমাদের মহাদেশ আছে কতটি? আমাদের মহাদেশ আছে কিন্তু 7টি। তাহলে পৃথিবীতে মহাদেশ কতটি দেখতে পেয়েছি? 7টি মহাদেশ দেখতে পেয়েছি। আর তার মধ্যে দেখেছি সবচেয়ে বৃহত্তম মহাদেশ কোনটি? এটাও দেখেছি, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ কিন্তু সবচেয়ে বৃহৎ মহাদেশ কোনটি? এশিয়া। আর আমরা সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা দেখেছি? ওশেনিয়া। তাহলে এই লাইনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম রয়েছে। আমরা অন্ধকারচ্ছন্ন বৃহদাকৃতির চিড়িয়াখানা দেখেছি আফ্রিকা মহাদেশ। আন্ডার এস্টিমেট করেন না ভাই, 54টা স্বাধীন রাষ্ট্র কিন্তু রয়েছে আফ্রিকা মহাদেশে। সবচেয়ে বেশি স্বাধীন রাষ্ট্র রয়েছে আফ্রিকা মহাদেশে। ধ্যানে জ্ঞানে বিজ্ঞানে বুদ্ধিতে বড় মহাদেশ, আমরা ধ্যানে জ্ঞানে বিজ্ঞানে বুদ্ধিতে বলবো ইউরোপ মহাদেশ। ধ্যানে জ্ঞানে বিজ্ঞানে আমরা কি বলবো? ইউরোপ মহাদেশ। আর এটা তো উত্তর আমেরিকা, এটার ইতিহাস আমি পড়াবো যখন স্পেসিফিক উত্তর আমেরিকা পড়াবো। কিভাবে আবিষ্কার হয়েছিল, কেন আবিষ্কার হয়েছিল, কিভাবে এটা গড়ে উঠলো, আজকের অবস্থানে আসলো, বা এখানে কি কি সভ্যতা আছে সেগুলো আমরা দেখব। আমাদের এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, যেটা ত্রিকোণাকায় মহাদেশ, অনেকটা ত্রিভুজের মতো কিন্তু ত্রিকোণাকায় মহাদেশ। কখনো যদি পরীক্ষায় আসে ত্রিকোণাকায় মহাদেশ কোনটি? দক্ষিণ আমেরিকা, যেটাকে ফুটবলের উর্বর ভূমি বলে। কারণ আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে তাদের মতো দেশগুলো কিন্তু এই দক্ষিণ আমেরিকাতেই রয়েছে। ঠিক আছে। আর ওশেনিয়া তো দেখতেই পেয়েছি, আর এখানে অ্যান্টার্কটিকা। তাহলে মহাদেশ কয়টা দেখেছেন? মহাদেশ দেখেছেন 7টি। সবচেয়ে বড় মহাদেশ খুব সিম্পল এশিয়া, সবচেয়ে ছোট ওশেনিয়া। যদি কখনো প্রশ্ন আসে দ্বীপ মহাদেশ কোনটি, তাহলে বলবেন কি? ওশেনিয়া। দ্বীপ মহাদেশ ওশেনিয়া। এখন প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র কতটি রয়েছে? এই মহাদেশগুলোর মধ্যে স্বাধীন রাষ্ট্র কতটি? আমরা যদি একটু যোগ করি, 40, 40, 80, 88, 92। তাহলে এশিয়া ইউরোপ মিলে 92টা রাষ্ট্র রয়েছে স্বাধীন। আফ্রিকাতে আরও 54। তাহলে 92 4 কত হয়? 92 4 96, 96 আর 50 কত হয়? 146। 146 আর 23 49, 49 সাথে আরও 20 যোগ করেন, 59, 49-এর সাথে 59, 69। আচ্ছা, 69-এর সাথে 12 যোগ করি, 69-এর সাথে 2 যোগ করলে হয় 71, আর 10-এ 81, 81-র সাথে 14 যোগ করি, 81-র সাথে 14 যোগ করলে হয় 95। তার মানে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র আছে কিন্তু 195টি। তাহলে মহাদেশ 7টি, তার মধ্যে স্বাধীন রাষ্ট্র কতটি রয়েছে? 195টি পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র রয়েছে। এবং আমরা জানি পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান। পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান। বন্ধুরা, সুদান বললে আফ্রিকার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, এই আফ্রিকা মহাদেশে একটাই রাষ্ট্র ছিল যার নাম ছিল সুদান। কিন্তু আপনারা জানেন যে 2011 সালে সেই সুদান ভেঙে গিয়ে হয়ে যায়
দক্ষিণ সুদান কি হয়ে যায় 9 হবে সম্ভবত, সুদান ভেঙে গিয়ে কি হয়ে যায় দক্ষিণ সুদান হয়ে যায়। তাহলে আমরা মাথায় রাখতে হবে একটি কথা, সুদান ভেঙে কি হয়েছে দক্ষিণ সুদান হয়েছে। তাহলে পৃথিবীর সর্বশেষ যে স্বাধীন রাষ্ট্র যার নাম আমরা বলছি দক্ষিণ সুদান, যার নাম আমরা বলছি বারে বারে দক্ষিণ সুদান, সেই দক্ষিণ সুদান কোন মহাদেশে আছে? দেখতেই পাচ্ছেন আফ্রিকা মহাদেশে রয়েছে। তাহলে দক্ষিণ সুদান কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান কততম স্বাধীন রাষ্ট্র? আপনারা বলছেন 195তম স্বাধীন রাষ্ট্র। দক্ষিণ সুদান কততম স্বাধীন রাষ্ট্র? 195তম স্বাধীন রাষ্ট্র। এখান থেকে একটি কথা আপনাদেরকে প্রশ্ন করি, লাইভে যারা আছেন একটু কমেন্ট করেন, দক্ষিণ সুদান আফ্রিকার কততম স্বাধীন রাষ্ট্র? দক্ষিণ সুদান আফ্রিকার কততম স্বাধীন রাষ্ট্র? প্লিজ এটা একটু আমাকে কমেন্ট করুন। আমি বলেছি দক্ষিণ সুদান পৃথিবীর 195তম স্বাধীন রাষ্ট্র, আফ্রিকা মহাদেশের দেশ সেটা, বাট সে আফ্রিকার কততম স্বাধীন রাষ্ট্র? এটা একটু কমেন্ট করুন। ইয়েস, কমেন্ট আসতে শুরু করেছে। আমি প্রশ্ন করেছি যে আমাদের দক্ষিণ সুদান সে আফ্রিকার কততম স্বাধীন রাষ্ট্র? আমি প্রশ্ন করেছি দক্ষিণ সুদান আফ্রিকার কততম স্বাধীন রাষ্ট্র? ফাইন, সবাই কমেন্ট করছে 54। তার মানে আফ্রিকার 54তম স্বাধীন রাষ্ট্র সেটি হবে কিন্তু দক্ষিণ সুদান। তাহলে আফ্রিকার 54তম স্বাধীন রাষ্ট্র আমরা কোনটা দেখতে পেলাম? আমরা দেখতে পেয়েছি দক্ষিণ সুদান। অসংখ্য ধন্যবাদ। আমি বলেছি আফ্রিকার সে 54তম স্বাধীন রাষ্ট্র। ঠিক আছে, আফ্রিকার 54তম স্বাধীন রাষ্ট্র। আমি তো লেকচার পিডিএফ দিব। একজন প্রশ্ন করেছেন যে এর পাশাপাশি আর কোনো বই পড়বো কিনা। আমি প্রথম ক্লাস থেকে বইয়ের কথা বলেছি, আজকেও ক্লাস শেষে আমি একটা রেফারেন্স বইয়ের নাম বলে দিব। আমার ক্লাস লেকচারের পাশাপাশি সেই রেফারেন্স বইটা দেখবেন, শক্তপোক্ত একটা কি হবে প্রিপারেশন হবে। তাহলে পৃথিবীতে 195টা স্বাধীন রাষ্ট্র রয়েছে দেখতে পেলাম। সর্বশেষ দক্ষিণ সুদান, সেটি কিন্তু আফ্রিকা মহাদেশে। তবে এখান থেকে একটি কথা আগে থেকে জেনে রাখা ভালো যে পৃথিবীতে একটি সংগঠন রয়েছে ইউনাইটেড নেশন, জাতিসংঘ। হ্যাঁ, 195টি স্বাধীন রাষ্ট্রের মধ্যে 193টা রাষ্ট্র কিন্তু জাতিসংঘের সদস্য। হ্যাঁ, কসোভো এবং ভ্যাটিকান সিটি তারা কিন্তু জাতিসংঘের সদস্যপদ পায়নি। তাহলে স্বাধীন রাষ্ট্র 195টা, বাট তার মধ্যে জাতিসংঘের সদস্য কতটি? তার মধ্যে জাতিসংঘের সদস্য কিন্তু 193টি, দুটি নয়, ভ্যাটিকান সিটি, কসোভো। যাই হোক, পরে পড়বো, তখন দেখব। তাহলে আমরা দেখতে পেলাম পৃথিবীতে মহাদেশ 7টি, সেই 7টি মহাদেশের স্বাধীন রাষ্ট্র আছে 195টি। আয়তনে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ কিন্তু যদি বলে সেটি হবে রাশিয়া। সবচেয়ে বৃহৎ দেশ কোনটি যদি বলা হয় আয়তনে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ কোনটি? এই যে রাশিয়া। দেখুন, চিন্তা করা যায় যে কত বৃহৎ দেশ রাশিয়া। হ্যাঁ, এটা দেখেন অনেক মহাদেশের চেয়েও সে বড় হয়ে যাচ্ছে। তাই আয়তনে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ কোনটি? আয়তনে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ কিন্তু রাশিয়া। এখান থেকে আরেকটা তথ্য জানবো, আয়তনে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ সেটি ভ্যাটিকান সিটি। সেটি ভ্যাটিকান সিটি। আপনারা ইউরোপ মহাদেশে ইউরোপে বুট নামে খ্যাত ইতালি দেখতে পাবেন। ইতালি দেখতে কিন্তু অনেকটা বুট জুতার মতো, ম্যাপে ভালো করে নজর দিয়ে দেখবেন। ইউরোপের বুট বলা হয় ইতালিকে। আর সেই ইতালি মধ্যে আর একটা দেশের জন্ম হয়েছে, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, আর সেই ভ্যাটিকান সিটি কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র। এবং ভ্যাটিকান সিটিতে থাকেন কে জানেন? খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপ। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপ, সেই পোপ থাকেন ভ্যাটিকান সিটিতে। তাহলে ভ্যাটিকান সিটিটা আবার কোন দেশের মধ্যে? সে একটা দেশ, সে আবার আর এক দেশের মধ্যে আছে। কার মধ্যে আছে? ইটালির মধ্যে রয়েছে। তাহলে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ, সেই পোপের পীঠস্থান কোনটি? আমরা বলতে পারি ভ্যাটিকান সিটি। পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র কোনটি? আমরা বলতে পারি ভ্যাটিকান সিটি। এবং এও বলা হয়ে থাকে পৃথিবীর কোন রাষ্ট্রে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ? ভ্যাটিকান সিটিতে।
খ্রিস্টান ধর্মগুরু পোপরা তো বিয়ে শাদী করেন না, সেখানে মহিলাদেরও কি প্রবেশ নিষিদ্ধ। তাহলে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ভ্যাটিকান সিটি। আমরা যদি বলি পোপের পীঠস্থান ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি দেশটা আবার কোন দেশের মধ্যে আছে? ইটালির মধ্যে রয়েছে। ক্লিয়ার? এটি পৃথিবীর ছোট রাষ্ট্র। তাহলে আয়তনে বড় রাষ্ট্র হবে রাশিয়া, আয়তনে ছোট রাষ্ট্র কি হবে? আয়তনে ছোট রাষ্ট্র হবে ভ্যাটিকান সিটি। এবার জনসংখ্যা, আর জনসংখ্যা বললেই তো ভেজালাদের কথা মনে পড়ে যায়, চায়নাদের কথা মনে পড়ে যায়। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কিন্তু চীন, যেখানে 150 কোটি প্লাস মানুষ বসবাস করে, প্রায় বর্তমানে 170 কোটির মতো মানুষ রয়েছে চীনে। পৃথিবীর অধিক জনবহুল দেশ তাহলে কোনটি হবে? চীন। মাথায় থাকবে। তাহলে আয়তনে বড় রাশিয়া, বাট জনসংখ্যায় যদি বলে বড়, তখন সেটা হবে আমাদের চীন। আর জনসংখ্যা ছোট, ওই যে যেখানে মহিলাদেরই প্রবেশ নাই, ভ্যাটিকান সিটি। জনসংখ্যায় পৃথিবীর ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটি। তাহলে আয়তনে বড় রাশিয়া, আয়তনে ছোট ভ্যাটিকান, বাট জনসংখ্যায় বড় চীন, আর জনসংখ্যায় ছোট ওই যে মহিলাদেরই প্রবেশ নিষিদ্ধ ভ্যাটিকান সিটিতে। সো বুঝতে পেরেছেন জনসংখ্যায় ছোট কোনটা? ভ্যাটিকান সিটি। আচ্ছা, তাহলে আমরা এবার যে জায়গাটা দেখব, দুটো দেশের নাম আমি এবার আপনাদেরকে বলবো। যারা লাইভে আছেন দুটো দেশের নাম একটু আমার কাছ থেকে শুনুন। প্রথম আমি যেটা বলবো সেটি হলো রাশিয়া। রাশিয়া, ফাইন। এবার আমরা আরেকটা দেশের নাম বলবো, যে দেশটাকে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ, তুরস্ক। ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক। তাহলে আমি দুটো দেশের নাম লিখেছি, দেখেন রাশিয়া এবং তুরস্ক। এই যে দেখেন, সবাই চোখ দিয়ে দেখুন, রাশিয়া আমরা সবাই দেখতে পাচ্ছি ম্যাপে, রাশিয়া। আর এই যে দেখেন তুরস্ক। তাহলে রাশিয়া দেখলাম আর তুরস্ক। কেন এই দুটো দেশের নাম আমি বলছি শুনুন। কেন বলছি জানেন? কারণ এই রাশিয়া এবং তুরস্ক এই দুইটা দেশ না দুই মহাদেশের মধ্যে পড়ে গিয়েছে। এই রাশিয়া এবং তুরস্ক দুই মহাদেশের মধ্যে পড়ে গিয়েছে। আপনারা নিজের চোখে দেখুন যে উরাল পর্বতের পশ্চিম দিক ইউরোপ আর উরাল পর্বতের পূর্ব দিক এশিয়া। তাহলে বন্ধুরা, রাশিয়ার এই বৃহৎ অংশ কিন্তু পড়েছে এশিয়ার মধ্যে। রাশিয়ার এই বৃহৎ অংশ কার মধ্যে পড়েছে? এশিয়ার মধ্যে। সুতরাং রাশিয়া একটা দেশ, সে দুই মহাদেশে পড়েছে। আর তুরস্ক কি হয়েছে? তুরস্ক প্রণালী পড়ার দিন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তুরস্কের একটা শহর আছে ইস্তাম্বুল শহর। কি শহর? ইস্তাম্বুল শহর। জানেন সেই ইস্তাম্বুল শহরটা না দুই মহাদেশে পড়ে গিয়েছে এই প্রণালীর কারণে। এই ইস্তাম্বুলের মাঝে একটা গ্যাপ আছে, প্রণালী আছে। আর ইস্তাম্বুল শহরটা দুই মহাদেশে, এশিয়াতেও পড়েছে, ইউরোপেও গিয়ে পড়েছে। তাহলে যদি পরীক্ষায় আসে কোন কোন দেশ দুই মহাদেশে পড়েছে, আপনারা উত্তর করুন রাশিয়া এবং তুরস্ক। এই দুটো দেশ কি হয়েছে? দুই মহাদেশের মধ্যে পড়ে গিয়েছে। এজন্য এই দুটো রাষ্ট্রকে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়। এজন্য এই দুটো রাষ্ট্রকে কি বলা হয়ে থাকে? এই দুটো রাষ্ট্রকে বলা হয়ে থাকে ইউরেশিয়ান রাষ্ট্র। ক্লিয়ার তো আপনারা যে এই দুটো রাষ্ট্রকে কি বলা হয়ে থাকে? ইউরেশিয়ান রাষ্ট্র। যদি কখনো পরীক্ষায় আসে ইউরেশিয়ান রাষ্ট্র কোনটি, আপনি বলুন তুরস্ক এবং কি বলেছি আমি? রাশিয়া। কয় মহাদেশে পড়েছে? দুই মহাদেশে পড়েছে। এখন যদি প্রশ্ন হয় যে কোন নগরী দুই মহাদেশে পড়েছে, দেশ বলল না, হুট করে বলে ফেললো কোন নগরী দুই মহাদেশে পড়েছে, তখন আপনি কি বলবেন? ইস্তাম্বুল। কি বলবেন? ইস্তাম্বুল। তুরস্কের ইস্তাম্বুল নগরী কি হয়েছে? দুই মহাদেশে পড়েছে। তাহলে কোন কোন দেশ দুই মহাদেশে পড়েছে? আমরা দেখতে পেয়েছি রাশিয়া এবং তুরস্ক দুই মহাদেশে পড়েছে। কোন নগরী দুই মহাদেশে পড়েছে? ইস্তাম্বুল নগরী। যদি বলা হয় ইউরোপের রুগ্ন মানুষকে, আপনারা কমেন্ট করে বসবেন ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক। আর যদি প্রশ্ন করে বলি ইউরোপের বুট নামে খ্যাত কোন রাষ্ট্র? এবার যারা লাইভে আছেন একটু কমেন্ট করুন প্লিজ, নড়ে চড়ে বসুন এবং কমেন্ট করুন ইউরোপের বুট নামে পরিচিত কোন রাষ্ট্র? কোন রাষ্ট্রকে ইউরোপের বুট বলে? ভাই আগে পৃথিবী পরিচিতি ভালো করে জানতে হবে, তারপরে তো ভূ রাজনীতি, তারপরে তো সেই দেশগুলোর ইতিহাস। আগে পৃথিবী পরিচিতি তো আমাদের ভালো করে জানতে হবে, ঠিক আছে? আমি বলেছি ইউরোপের বুট কোনটা, প্লিজ একটু কমেন্ট করে জানান।
আমি একটা প্রশ্ন করেছি, ইউরোপের বুট নামে খ্যাত কোন রাষ্ট্র? প্লিজ একটু কমেন্ট করুন। যারা লাইভে আছেন একটু কমেন্ট করে আমাকে জানান যে ইউরোপের বুট কোনটি। ফাইন, কমেন্ট আসতেছে ইউরোপের বুট কোনটি। অনেকে কমেন্ট করেন না, কেন করেন না বুঝি না, একটু কমেন্ট করবেন, হ্যাঁ আমার ভালো লাগবে। আমি বলেছি ইউরোপের বুট কোনটি, প্লিজ একটু কমেন্ট করুন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমি একটা প্রশ্ন করেছিলাম যে ইউরোপের বুট কোনটি, আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ইউরোপের বুট হচ্ছে ইটালি। ফাইন, ইউরোপের বুট কোনটি? ইটালি। ঠিক আছে, এবার আমরা পড়াকে আবারও কি করে নিয়ে যাই, পড়াকে আমরা এগিয়ে নিয়ে যাই। তাহলে আমরা যেটা দেখতে চাই সেটি হলো আমাদের ইউরোপের বুট কোনটি? আমাদের ইউরোপের বুট হচ্ছে ইটালি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কোন কোন দেশ দুই মহাদেশে পড়েছে, আমরা দেখতে পেয়েছি কিন্তু রাশিয়া এবং তুরস্ক দুই মহাদেশে পড়েছে। যদি প্রশ্ন করে কোন নগরী দুই মহাদেশে পড়েছে, তখন আপনারা বলতে পারেন ইস্তাম্বুল নগরী। তুরস্কের ইস্তাম্বুল নগরী দুই মহাদেশে বিস্তৃত। এবার যদি প্রশ্ন আসে পৃথিবীর অধিক সীমান্ত বেষ্টিত দেশ কোনটা কোনটা, যেমন দেখেন আমাদের বাংলাদেশের সাথে দুটো দেশের সীমানা রয়েছে, ভারতের রয়েছে, মায়ানমারের রয়েছে, কিন্তু আমি দুটো দেশকে মেনশন করব। প্রথম মেনশন করব রাশিয়া। এই বৃহৎ রাশিয়া, রাশিয়ার সাথে 14টি দেশের সীমানা আছে। কতটি দেশের? আজকে ক্লাস শেষে গুনে দেখবেন আপনারা ভালো করে, রাশিয়ার সাথে কতটা দেশের সীমানা রয়েছে? 14টা দেশের সীমানা রয়েছে। অনুরূপ আরেকটা রাষ্ট্র হবে চীন, সেই চীনের সাথেও বন্ধুরা 14টা দেশের সীমানা রয়েছে। কতটা? 14টা। তাহলে রাশিয়ার সাথে পৃথিবীর কয়টা দেশের সীমানা রয়েছে? আমরা বলবো রাশিয়ার সাথে সীমানা রয়েছে 14টি রাষ্ট্রের। এবং আমরা যদি বলি চীনের সাথে কয়টা রাষ্ট্রের সীমানা রয়েছে? 14টি রাষ্ট্রের। তাহলে পৃথিবীর অধিক সীমান্ত বেষ্টিত দেশ কিন্তু রাশিয়া এবং চীন। ওকে, অধিক সীমান্ত বেষ্টিত দেশ কি হবে? রাশিয়া এবং কি হবে? চীন হবে। কয়টা করে রাষ্ট্র আছে? 14টা করে রাষ্ট্রের সীমানা রয়েছে। আর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সীমানা রয়েছে, এই যে দেখুন আমেরিকার সাথে কানাডার, এই যে দেখুন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সীমানা রয়েছে আমেরিকার সাথে। কার রয়েছে? দেখেন, এই যে দেখেন আমেরিকার সাথে কিন্তু কানাডার রয়েছে। এত বৃহৎ সীমানা আর কারও নেই। তাহলে আমরা এখান থেকে আরেকটা বিষয় শিখেছি, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সীমানা কার সাথে রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। কার রয়েছে? কানাডার রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সীমানা। আমেরিকার সাথে, এটা কিন্তু গোলাপি কালার, এটা কানাডা। সো আমেরিকা কানাডার মধ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সীমানা। আর মাথায় রাখতে হবে পৃথিবীর সবচেয়ে ছোট সীমানা রয়েছে আমাদের ইতালির সাথে। আমাদের ইতালির সাথে অলরেডি বুঝেই ফেলেছেন, ভ্যাটিকান সিটির। ইটালির সাথে কার রয়েছে? আমাদের ভ্যাটিকান সিটির রয়েছে। তাহলে সবচেয়ে বড় সীমানা আমরা দেখেছি আমেরিকার সাথে কানাডার, আর সবচেয়ে ছোট সীমানা আমরা দেখেছি ইতালির সাথে কার দেখেছি? ভ্যাটিকান সিটির। তাহলে পৃথিবীর অধিক সীমান্ত বেষ্টিত দেশ বললে রাশিয়া, চীন উভয়ই হবে, কারণ উভয়ের সাথে 14টা করে দেশের সীমানা রয়েছে। আর যদি বলে কখনো যে পৃথিবীর সবচেয়ে বড় সীমানা কোন দেশের আছে, আমেরিকার সাথে কানাডার সবচেয়ে বড় কি রয়েছে? সীমানা রয়েছে। ছোট সীমানা কার রয়েছে? ইতালির সাথে কার রয়েছে? ভ্যাটিকান সিটির রয়েছে। তো বারে বারে ইতালি ইতালি বলছি, আসেন ইতালিকে তো ইউরোপের বুট বলেছি, এই বুট নিয়ে আরও দুটো কথা বলি, আসেন। অনেক সময় পরীক্ষাতে আমরা প্রশ্ন দেখেছি ছিদ্রায়িত রাষ্ট্র। কি রাষ্ট্র? ছিদ্রায়িত রাষ্ট্র। এখন প্রশ্ন, সে ছিদ্রায়িত রাষ্ট্র আবার কি? আসেন সংজ্ঞা দেই। একটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে যদি অপর একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, ধরেন বাংলাদেশ একটা স্বাধীন দেশ, তার মধ্যে হুট করে নতুন একটা রাষ্ট্র হলো ঢাকা রাষ্ট্র। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তার মধ্যে আরেকটা নতুন করে রাষ্ট্রের জন্ম হলো, ধরে নেন ঢাকা রাষ্ট্র। তাহলে কি হলো জানেন? বাংলাদেশকে এই ঢাকা ফুটা করে ফেললো। একটা স্বাধীন দেশের মধ্যে যদি অপর আরেকটি স্বাধীন দেশের জন্ম হয়, তাহলে এই ছোট দেশটা সেই বড় দেশকে কি করে ফেলে? ফুটো করে ফেলে।
তাহলে ইটালি একটা স্বাধীন দেশ না? তার মধ্যে ছোট্ট একটা দেশের আবার কি হয়েছে, জন্ম হয়েছে। একটু আগে শুনেছেন ভ্যাটিকান সিটি। তার মানে ইটালিকে ফুটো করে ফেলে দিল কে? এই ভ্যাটিকান সিটি। ইটালিকে ফুটো করে ফেলে দিল কে? ইটালিকে ফুটো করে ফেলে দিল এই ভ্যাটিকান সিটি। জানেন দুঃখ, এই বুটে দুটা ফুটা। ইটালি যে ইউরোপের বুট, তার দুটো ফুটা। একটা ফুটো করে দিয়েছে কে? ভ্যাটিকান সিটি। আর একটা ফুটো করে দিয়েছে সান ম্যারিনো। আর একটা ফুটো কে করে দিয়েছে? আর একটা ফুটো করে দিয়েছে সান ম্যারিনো। তার মানে ইটালির মধ্যে দুটো রাষ্ট্রের জন্ম হয়েছে, ছোট্ট ছোট্ট দুটো রাষ্ট্র, একটি ভ্যাটিকান সিটি, একটি সান ম্যারিনো। তাহলে আমরা দেখতে পেয়েছি ইউরোপের যে বুট ইটালি, সেই ইটালি কয়টা ছিদ্র? সেই ইটালির দুটো ছিদ্র। একটা ছিদ্র করেছে ভ্যাটিকান সিটি, একটা ছিদ্র করেছে কে? একটা করেছে সান ম্যারিনো। তাহলে বুঝতে পেরেছেন, একটি স্বাধীন দেশের মধ্যে যখন আর একটা স্বাধীন দেশের জন্ম হবে, তখন এই ছোট দেশ বড় দেশকে ফুটো করে ফেলে দেয়। তাহলে ইটালি একটা ফুটো রাষ্ট্র, মানে ছিদ্রায়িত রাষ্ট্র। তাহলে আমরা পৃথিবীতে দুটো ছিদ্রায়িত রাষ্ট্র দেখতে পাই। একটা ইউরোপের বুট ইটালিকে দেখতে পাই, আর একটা ক্রিকেট খেলে সাউথ আফ্রিকা। সম্ভবত আজকে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ। তো সেই যে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকার মধ্যে আর একটা রাষ্ট্রের জন্ম হয়েছে, লেসহেরিথো ওরফে লেসহেথো। দক্ষিণ আফ্রিকাকে ফুটো করে দিয়েছে একটি রাষ্ট্র, তার নাম লেসহেরিথো ওরফে লেসহেথো। তাহলে আমরা দেখতে পেয়েছি লেসহেথো। তাহলে লক্ষ্য করে দেখবেন ইটালিতে দুটো ছিদ্র রয়েছে, একটা ভ্যাটিকান, একটা বলেছি কি সান ম্যারিনো। আর দক্ষিণ আফ্রিকাতে একটাই ছিদ্র রয়েছে, তার নাম কি? লেসহেথো। তার নাম আমরা কি দেখতে পেয়েছি বন্ধুরা? তার নাম আমরা দেখতে পেয়েছি কিন্তু লেসহেথো। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে কখনো, বা পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন করে বলা হয় যে আমাদের যে ইউরোপ মহাদেশ, আমাদের সেই ইউরোপ মহাদেশে একটি রাষ্ট্র রয়েছে, আমরা দেখতে পেয়েছি ইতালি। তাহলে ইউরোপে আমাদের একটি রাষ্ট্র রয়েছে, আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি কিন্তু ইতালি। তাহলে ইতালিকে ফুটো করে দিয়েছে দুটো রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? ইতালিকে ফুটো করে দিয়েছে কিন্তু দুটো রাষ্ট্র। একটা বলেছি ভ্যাটিকান সিটি, আর একটা কি বলেছি? আর একটা বলেছি কিন্তু আমি সান ম্যারিনো। ভ্যাটিকান সিটি এবং আর একটা কি বলেছি? সান ম্যারিনো। আর দক্ষিণ আফ্রিকাকে ফুটো করেছে লেসোথো। তাহলে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি? বলবেন দুটি, ইটালি, দক্ষিণ আফ্রিকা। ইটালি, দক্ষিণ আফ্রিকা। তাহলে ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি দেখলেন? দুটি দেখলেন। যারা লাইভে আছেন, আরেকটা প্রশ্ন করি তো, প্লিজ একটু কমেন্ট করুন তো, যে পৃথিবীর সবচেয়ে বড় সীমানা কোন দুটো দেশের মধ্যে রয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় সীমানা কোন দুটো দেশের মধ্যে রয়েছে? একটু কমেন্ট করে আমাকে জানান। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সীমানা কোন দুটো দেশের মধ্যে রয়েছে? একটু কমেন্ট করুন তো যারা লাইভে আছেন। হ্যাঁ, ফার্স্ট কমেন্টে এসেছে ইউএসএ অ্যান্ড কানাডা। এবং আচ্ছা, কমেন্ট করতে থাকুন। মেহেরস আয়াত, আপনার একটু ভুল হচ্ছে, কানাডা ও চীন বলেছেন। প্রশ্নটা কিন্তু আমি তা করিনি। আমি প্রশ্নটা করেছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় সীমানা কোন দুটো দেশের মধ্যে রয়েছে। এটা আমেরিকার সাথে কানাডার রয়েছে। আর মেহের সাহেব, আপনি যে উত্তরটা দিয়েছেন সেটা হলো অধিক সীমান্ত বেষ্টিত দেশ হচ্ছে রাশিয়া এবং চীন। আরও অনেকে লিখছেন কিন্তু কানাডা ও চীন। কেন এটা লিখছেন বুঝতে পারতেছি না। আমেরিকা ও কানাডা হবে। আবার একজন উত্তর আমেরিকা কানাডা কেন লিখেছেন? তা তো নয়, উত্তর আমেরিকা তো কোনো দেশ না। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সীমানা রয়েছে আমেরিকা আর কানাডার মধ্যে। ঠিক আছে, সবচেয়ে বৃহত্তম সীমানা। অনেকে দেখি একটু ভুলভাল লিখছেন। হ্যাঁ, যাই হোক, ঠিক হয়ে যাবে। আমি আবারও বলে দিই, দেখেন এই যে আমেরিকার সাথে কানাডার, এই আমেরিকার সাথে কানাডার সবচেয়ে বৃহৎ কি রয়েছে? আমেরিকার সাথে কানাডার সবচেয়ে বৃহৎ সীমানা রয়েছে। মাথায় থাকবে তো? এই আমেরিকার সাথে কানাডার সবচেয়ে বৃহৎ কি রয়েছে? সীমানা রয়েছে। আচ্ছা, আর অধিক সীমান্ত বেষ্টিত দেশ বললে সেটা চীন হবে। চীনের সাথে 14টা দেশের সীমানা আছে, বা রাশিয়ার সাথে 14টা দেশের সীমানা রয়েছে, সেগুলোকে অধিক সীমান্ত বেষ্টিত দেশ বলে। আর কোন সবচেয়ে বড় সীমানা? এটা আমেরিকার সাথে কানাডার রয়েছে। আর ছোট ভ্যাটিকানের সাথে কার রয়েছে? ইতালির রয়েছে। একটু আগে ছিদ্রায়িত রাষ্ট্র আপনারা কি করেছেন? ছিদ্রায়িত রাষ্ট্র দেখেছেন।
যেমন দেখুন পৃথিবীতে একটা সরু রাষ্ট্র রয়েছে চিলি, দেখেন একদমই সরু। দক্ষিণ আমেরিকার মধ্যে দেখেন চলে গেলে একটা রাষ্ট্র রয়েছে চিলি, যেটাকে পৃথিবীর সরু রাষ্ট্র বলা হয়। দেখেন এরকম লম্বাটে, হ্যাঁ এরকম লম্বাটে রাষ্ট্র আর একটিও নেই। তাই মাথায় রাখতে হবে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি? আমরা বলবো পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। মাথায় রাখতে হবে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলি। আর সেই চিলিটা কোন মহাদেশে রয়েছে কখনো যদি প্রশ্ন করে, দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে। এবার আরেকটা প্রশ্ন যদি করি যে পৃথিবীর অধিক দ্বীপ মহাদেশ কোনটি? ভাই মহাদেশ বললেই তো ওশেনিয়া, তাই না? পৃথিবীর অধিক দ্বীপ মহাদেশ কোনটি? এই যে দেখুন মহাদেশ বললেই তো সেটা কি হয়ে যাচ্ছে, সেটা ওশেনিয়া হয়ে যাচ্ছে, তাই না? পৃথিবীর অধিক দ্বীপ মহাদেশ কোনটি? আমরা কি বলবো? ওশেনিয়া। এখন যদি প্রশ্ন ঘুরিয়ে প্রশ্নকর্তা বলেন পৃথিবীর অধিক দ্বীপ দেশ কোনটি, তাহলে দেশ আর মহাদেশের তফাৎ তো অবশ্যই বোঝেন। অধিক দ্বীপ দেশ কোনটি যদি এখন বলে, পৃথিবীর অধিক দ্বীপ দেশ হবে বন্ধুরা ইন্দোনেশিয়া। এই যে দেখুন পৃথিবীর অধিক দ্বীপ দেশ বললে কি বলে বসবেন? অধিক দ্বীপ দেশ বললে বলে বসবেন এই যে দেখেন কেমন সব দ্বীপের সমন্বয়ে ইন্দোনেশিয়া। এবং এখান থেকে একটি কথা একটু জানিয়ে দিতে চাই, ইন্দোনেশিয়াতে একটি দ্বীপ আছে ইরিয়ান জায়া। ইন্দোনেশিয়াতে একটি দ্বীপ রয়েছে ইরিয়ান জায়া। তো সেই ইরিয়ান জায়া যে দ্বীপটি, সেই ইরিয়ান জায়া দ্বীপটি কি হয়েছে বন্ধুরা? এই ইরিয়ান জায়া দ্বীপটি কিন্তু দুই মহাদেশে পড়ে গিয়েছে। এটা এশিয়ার মধ্যেও আছে, ওশেনিয়ার মধ্যেও আছে। একটু তথ্যটা লিখে রাখুন, কোন দ্বীপ দুই মহাদেশে পড়েছে? ইরিয়ান জায়া দ্বীপটি। এটা ইন্দোনেশিয়ার একটি দ্বীপ ইরিয়ান জায়া দ্বীপ, সে কিন্তু দুই মহাদেশে পড়েছে। আমরা দেখতে পেয়েছি এই ইরিয়ান জায়া দ্বীপটি সে ওশেনিয়ার মধ্যেও পড়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে এই ইরিয়ান জায়া দ্বীপটি সে কিন্তু এশিয়ার মধ্যেও পড়েছে। তাহলে কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন দ্বীপ দুই মহাদেশে পড়েছে, আপনারা বলে বসবেন ইরিয়ান জায়া দ্বীপ দুই মহাদেশে পড়েছে। তাহলে পৃথিবীর অধিক দ্বীপ দেশ বললে কিন্তু ইন্দোনেশিয়া হবে। মহাদেশ ওশেনিয়া, অধিক দ্বীপ দেশ কোনটি? অধিক দ্বীপ দেশ বললে হবে ইন্দোনেশিয়া। এবং জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করেন কিন্তু ইন্দোনেশিয়াতে। এশিয়ার রাষ্ট্র ইন্দোনেশিয়া, এখানে কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করেন। তাহলে অধিক দ্বীপ দেশ কোনটি? ইন্দোনেশিয়া। আর অধিক দ্বীপ মহাদেশ বললে কি হবে? অধিক দ্বীপ মহাদেশ বললে হবে ওশেনিয়া, আর দ্বীপ দেশ বললে কি হবে? ইন্দোনেশিয়া। যেমন আমাদের জাপান, সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। আমাদের এশিয়াতে কি রয়েছে? সূর্যোদয়ের দেশ রয়েছে জাপান, কারণ পৃথিবীতে সূর্য সবার আগে ওঠে কিন্তু এই জাপানে, যেটাকে আমরা জেনে থাকি সূর্যোদয়ের দেশ। তাহলে সূর্যোদয়ের দেশ তাহলে কোনটা বন্ধুরা? সূর্যোদয়ের দেশ তাহলে কিন্তু জাপান। মাথায় রাখবেন একটি কথা বন্ধুরা, যে এই যে সূর্যোদয়ের দেশ জাপান, এই জাপানেও কিন্তু চারটা দ্বীপ রয়েছে, চারটা দ্বীপের সমন্বয়। দ্বীপ মানে কি? যে চতুর্পাশে পানি রয়েছে, পানির মধ্যে একটা ভূখণ্ড, সেটাকে দ্বীপ বলে। জাপান চারটা দ্বীপ, চারটা দ্বীপের নাম যদি বলি, হোক্কাইডো, হনসু, কিয়োসু, শিকোকু। এটা জাপানি শব্দ আসলে, হোক্কাইডো, হনসু, কিয়োসু, শিকোকু। এই চারটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হনুমান, হনসু, হনুমান, হনসু। তাহলে দেখেন জাপানে দ্বীপ কয়টা আছে? চারটা দ্বীপ। তাহলে জাপান অনেক দ্বীপ আছে, ইন্দোনেশিয়াতে অনেক দ্বীপ রয়েছে, বাট অধিক দ্বীপ দেশ কি হবে? ইন্দোনেশিয়া। এবং যদি একটা কথা মাথায় রাখবেন, দ্বীপ রাষ্ট্র মানে কিন্তু খণ্ডিত রাষ্ট্র, যার একটা খণ্ড এখানে, যার একটা খণ্ড ওখানে, যার একটা খণ্ড ওখানে। তাহলে দ্বীপ রাষ্ট্র মানে কিন্তু খণ্ডিত রাষ্ট্র। মাথায় বুঝতে পেরেছেন? মাথায় গিয়েছে যে দ্বীপ রাষ্ট্র মানে খণ্ডিত রাষ্ট্র। তাহলে পৃথিবীর অধিক খণ্ডিত রাষ্ট্র হবে কি? খণ্ডিত রাষ্ট্র হবে কিন্তু ইন্দোনেশিয়া। সো অধিক দ্বীপ রাষ্ট্র যেমন ইন্দোনেশিয়া, অধিক খণ্ডিত রাষ্ট্র তেমন কি ইন্দোনেশিয়া। দ্বীপ রাষ্ট্র মানেই সেগুলো অনেক খণ্ড খণ্ড রয়েছে, তাই খণ্ডিত রাষ্ট্র। তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটু কমেন্ট করুন আরেকবার। পৃথিবীর দ্বীপ মহাদেশ কোনটি? প্রশ্ন করেছি, পৃথিবীর দ্বীপ মহাদেশ কোনটি? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান। পৃথিবীর দ্বীপ মহাদেশ কোনটি? দয়া করে একটু কমেন্ট করে আমাকে জানান। আমি প্রশ্ন করেছি পৃথিবীর দ্বীপ মহাদেশ কোনটি?
পৃথিবীর দ্বীপ মহাদেশ কোনটি? আমি একটি প্রশ্ন করেছি, কমেন্ট আসছে ওশেনিয়া। তাহলে বুঝতে পেরেছেন তো যে কখনো দ্বীপ মহাদেশ যদি চায়, দ্বীপ মহাদেশ চাইলে কিন্তু আপনি বলবেন ওশেনিয়া, বাট অধিক দ্বীপ দেশ বললে কি বলবেন? অধিক দ্বীপ দেশ বললে কিন্তু আপনি বলবেন ইন্দোনেশিয়া। মহাদেশ ওশেনিয়া, অধিক দ্বীপ দেশ ইন্দোনেশিয়া। এদিকে সরু রাষ্ট্র আমরা কি দেখেছি? চিলি দেখেছি। তাছাড়া আমরা জাপানে 4টা দ্বীপ দেখেছি। সূর্যোদয়ের দেশ কিন্তু জাপানকে বলেছি, সবচেয়ে আগে সূর্য জাপানে ওঠে, যেটাকে আমরা সূর্যোদয়ের দেশ বলে থাকি। এবং একটি বিষয় আপনারা মাথায় রাখতে হবে যে আমাদের যেমন একটি বিষয় আমরা যদি জানি যে আমাদের এশিয়াতে একটি স্বাধীন রাষ্ট্র রয়েছে থাইল্যান্ড, যাকে পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র বলা হয়। থাইল্যান্ডকে কি বলা হয়? থাইল্যান্ডকে কিন্তু পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র বলা হয়ে থাকে, কারণ থাইল্যান্ড কিন্তু কখনোই কারো উপনিবেশ ছিল না। তাই পৃথিবীর চিরস্বাধীন দেশ থাইল্যান্ড, সেটিও এশিয়াতে রয়েছে। পৃথিবীর সরু রাষ্ট্র আমরা চিলি দেখতে পেয়েছি, ঠিক আছে কি না? এখান থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই, সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এই যে দেখেন সবুজ কালারের, এটি দ্বীপ। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কিন্তু গ্রিনল্যান্ড। মাথায় রাখতে হবে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বীপ কিন্তু গ্রিনল্যান্ড, যেটি উত্তর আমেরিকার মধ্যে রয়েছে। তাহলে সবচেয়ে বড় দ্বীপ আমরা কোনটা দেখতে পেয়েছি? গ্রিনল্যান্ড দেখতে পেয়েছি। চিরস্বাধীন দেশ এখানে কোনটা দেখলাম? থাইল্যান্ডকে। আবারও বলছি, এটি কিন্তু পৃথিবীর একটি প্রাথমিক পরিচিতি চলতেছে। হ্যাঁ, এরপর থেকে কিন্তু আমরা আরও গভীরে হয়তো আমরা একদিন এশিয়ায় পড়ব। হ্যাঁ, ঠিক আছে, এর ভিতরে ডিপলি আলোচনা আমাদের চলবে, কিন্তু আগে প্রাথমিক আমরা একটা পৃথিবীর পরিচিতি দেখছিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন যদি একটু করবার চেষ্টা করি, সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে অধিক খণ্ডিত রাষ্ট্র কোনটি? যারা লাইভে আছেন আমার প্রশ্নটা শুনেছেন নিশ্চিত, একটু কমেন্ট করুন। এই প্রশ্নগুলো কেন করি, আপনি কেমন বুঝতে পারতেছেন, এটা আমি জাজ করবার চেষ্টা করি। প্রশ্ন করেছি পৃথিবীর অধিক খণ্ডিত রাষ্ট্র কোনটি? প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান যে পৃথিবীর অধিক খণ্ডিত রাষ্ট্র কোনটি। একটু কমেন্ট করুন। ইয়েস, ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে অধিক খণ্ডিত রাষ্ট্র। আমি বলেছি দ্বীপ রাষ্ট্র মানে খণ্ডিত রাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে অধিক খণ্ডিত রাষ্ট্র কোনটি? সেটি কি হবে? আমরা জানি ইন্দোনেশিয়া। তাহলে পৃথিবীর সবচেয়ে অধিক খণ্ডিত রাষ্ট্র কোনটি হবে? আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সবচেয়ে অধিক খণ্ডিত রাষ্ট্র কিন্তু ইন্দোনেশিয়া। ফাইন, অধিক খণ্ডিত রাষ্ট্র তাহলে কি হবে বন্ধুরা? ইন্দোনেশিয়া হবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি যেটি আপনাদেরকে আবার বলতে চাই সেটি হলো যে আরেকটা প্রশ্ন এখান থেকে যদি আপনাদেরকে আমি করবার চেষ্টা করি, যে আমাদের পৃথিবীর চিরস্বাধীন দেশ কোন রাষ্ট্রকে বলা হয়? আরেকটা প্রশ্ন করলাম যে পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র কোনটি? এটি একটু কমেন্ট করে আমাকে জানান তো, যে পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র কোনটি? এটি একটু আমাকে কমেন্ট করে জানান। পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র, ধন্যবাদ মেহের স্যার, থাইল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র কোনটি? থাইল্যান্ড। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র তাহলে কোনটি? পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ড। ফাইন, কমেন্ট করুন পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র কোনটি? থাইল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র তাহলে কোনটি? পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র আমরা দেখতে পেয়েছি কিন্তু থাইল্যান্ড। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে পৃথিবীর চিরস্বাধীন রাষ্ট্র তাহলে কোনটি? থাইল্যান্ড। আচ্ছা, আরেকটি প্রশ্ন, ইয়েস, সাফায়েত জামিল স্বরূপ, সাদা হাতির দেশ কিন্তু থাইল্যান্ড। হ্যাঁ মেহের সায়েদ, আপনি ফার্স্ট কি করেছেন? কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এবার আমি আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, সেটি হলো আমি বলেছিলাম পৃথিবীর সরু রাষ্ট্র চিলি, সে চিলিটা কোন মহাদেশে? এটা একটু কমেন্ট করেন তো। আমি একটা প্রশ্ন করেছিলাম পৃথিবীর সরু রাষ্ট্র চিলি, সে চিলিটা কোন মহাদেশে? প্লিজ এটা একটু আমাকে কমেন্ট করে জানান। পৃথিবীর সরু রাষ্ট্র আমি প্রশ্ন করেছিলাম চিলি, সে চিলি কোন মহাদেশে? একটু কমেন্ট করুন তো, দেখেই কমেন্ট করুন, তাও করুন। লাতিন আমেরিকা। লাতিন আমেরিকা বলা যাবে না, লাতিন আমেরিকার একটা ভাগ আছে, ওটা আমরা পরে দেখব, তাই সবচেয়ে নির্ভেজাল দক্ষিণ আমেরিকা বলেন। হ্যাঁ, লাতিন আমেরিকা বিষয়টা কি এটা আমরা আরও পরে গিয়ে ক্লাসে বুঝে যাব। হ্যাঁ, লাতিন আমেরিকা ওটা বলা যাবে না, আপনি দক্ষিণ আমেরিকা বলেন।
ইয়েস, আমি বলেছি যে চিলি কোন মহাদেশে, একটু কমেন্ট করুন। আপনারা লিখছেন চিলি কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশে। অসংখ্য ধন্যবাদ। চিলি কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকা মহাদেশে। তাহলে বন্ধুরা, লেকচার 1 পৃথিবী পরিচিতি, লেকচার 1-এর উপরে আমার ক্লাস থাকবে প্রায় 3টা ক্লাস। ঠিক আছে, আমি তো আপনাদেরকে 14টা লেকচার প্ল্যান দিয়েছি। এই 14টা লেকচার প্ল্যানের উপরে প্রায় 45টার মতো ক্লাস হবে। সেখানে লেকচার 1-এর উপরে 3টা ক্লাস হবে। আজকে আমি লেকচার 1-এর উপরে জাস্ট প্রথম খণ্ড আলোচনা করলাম, জাস্ট পৃথিবীর একটি প্রাথমিক পরিচিতি আপনাদেরকে দিলাম। আগামীকালকে রাত্রি 9টায় আবারও ক্লাস আছে। তার আগে আপনারা আপনাদের ম্যাপ দাগিয়ে খুব সুন্দর করে এই ম্যাপের মধ্যে চোখ বুলাবেন, ম্যাপের মধ্যে বারে বারে চোখ বুলাবেন। বন্ধুরা, আন্তর্জাতিক অঙ্গনকে শক্ত করতে চাইলে আগে ম্যাপের উপরে ভালো ধারণা আসতে হবে। আর আজকে পড়ালাম বা পড়া দিলাম, ম্যাপ দেখতে বললাম, কারণ আমি বলেছি ক্লাস শেষে আমি গ্রুপে এই ম্যাপের ছবিটা আপলোড করে দিব, যাতে আপনাদের দাগানো কি হয় এটা দেখে দেখে সহজ হয়। আর না পারলে আমি তো আছি। আর এই ম্যাপ নিয়েই কিন্তু আমাদের প্রথম লেকচার 1-2, প্রথম দুটো লেকচারই কিন্তু ম্যাপ নিয়েই থাকবে। তার মানে দুটো লেকচারের উপর যদি 6টা ক্লাস হয়, এই ম্যাপের নিয়েই আমাদের থাকতে হবে। পারদর্শিতা এসে যাবে, কোনো ভয় নেই। তাহলে আপনাদের কাজ হচ্ছে ম্যাপ দাগানো এবং ম্যাপটাকে পুঙ্খানুপুঙ্খরূপে বারে বারে চোখ বুলানো। আর যা পড়িয়েছি, যেটুক ইনফরমেশান দিয়েছি, আর আমি ক্লাস শেষ করে এখন আমি পিডিএফও আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, যে লেকচার নিলাম, আলোচনা করলাম, আমি পিডিএফ আপলোড করে দিচ্ছি। তাহলে পিডিএফ দেখবেন। আর সহায়ক বই, আমি সবসময় যে বইটা আপনাদেরকে প্রতিনিয়তই দেখতে বলি, আজকে আবারও বলি আমি, সেটি হচ্ছে জয়কলি জিকে। হ্যাঁ, সাধারণ জ্ঞান জয়কলি জিকে, প্রচুর তথ্যবহুল বইটা। আপনারা নিতে হবে, আমি ইনফ্লুয়েন্স করছি এমন না, লাইব্রেরিতে গিয়ে বইটা নাড়াচাড়া করে দেখতে পারেন। জয়কলি জিকে প্রচুর তথ্য আছে। তা আমার লেকচার পিডিএফ, আমার ক্লাস, আর এই জয়কলি জিকেটা ফলো করুন, এনাফ, যথেষ্ট, আর কিছু লাগবে না। তো তাহলে আপনারা পৃথিবী পরিচিতি কেমন লেগেছে, বুঝতে পেরেছেন কিনা, প্লিজ আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। এবং যা পড়িয়েছি, যেটুক পড়িয়েছি, এটুকের উপরে খুব ভালো দখল নিয়ে থাকবেন। কালকে রাত 9টাতে আমাদের কাজ হবে স্পেসিফিকভাবে এশিয়া মহাদেশ পড়া, এশিয়াকে 5টা ভাগে ভাগ করে ফেলা। সেই দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দূর প্রাচ্য কোনটা, কোনটা মধ্যপ্রাচ্য, কোনটা মধ্য এশিয়া, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, প্রতিটা মহাদেশের উপরই নেক্সট যে দুটো ক্লাস হবে পৃথিবী পরিচিতির। আজকে তো লেকচার 1-এর প্রথম খণ্ড হলো, কালকে দ্বিতীয় খণ্ড হবে, বৃহস্পতিবারে তৃতীয় খণ্ড হবে। তার মানে বৃহস্পতিবারের দিন আমি লেকচার 1 কী করব, শেষ করব। তো তার আগে আমি যা পড়াবো, প্রতিটা পড়া কিন্তু গোছগাছ করে পরের ক্লাসে বসবেন, তবে মজা আসবে। ঠিক আছে? তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বা লাগতে শুরু করে, অবশ্যই বন্ধুদেরকে জানাবেন। হ্যাঁ, বা বন্ধুদেরকে এই গ্রুপে জয়েন করাবেন। আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। ভালো থাকুন তাহলে সবাই, সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল রাত্রি 9টায়। খোদা হাফেজ।